আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, একজন একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্ক্রিন কি স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, ওকে। তো আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব বা টপিকটা পড়বো, তোমরা সকলেই জানো যে আজকে আমরা বোধ পরীক্ষণ বিষয় নিয়ে আলোচনা করব। টপিকের নাম বোধ পরীক্ষণের বোধোদয়। আমাদের সিলেবাসের 10টি প্রশ্ন এই টপিক থেকে আসে। পরীক্ষায় প্রতিবারই আমরা দেখছি যে 10টি নম্বর এই টপিকটা থেকে অর্থাৎ বোধ পরীক্ষণ থেকে আসে। এবং আগে কয়েক বছর আগে পর্যন্ত নেটে যে ধরনের প্রশ্ন হতো সেখানে কিন্তু খুব সহজেই প্যারাগ্রাফটা পড়ে আমরা 5টার মধ্যে অন্ততপক্ষে 4টে প্রশ্নের উত্তর সঠিকভাবে করে আসতে পারতাম। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে মানে যদি আগের নেট এবং তার আগের নেটটি যদি লক্ষ্য করি সেখানে কিন্তু দেখা যাচ্ছে বোধ পরীক্ষণে এমন কিছু কনসেপচুয়াল বিষয় দিচ্ছে যেগুলো কিন্তু মূল বিষয়ের উপর কনসেপ্ট না থাকলে সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবো না, বা 5টির মধ্যে 5টি প্রশ্নের উত্তর ঠিক করা বা দুটি টপিক মিলিয়ে দুটি প্যারাগ্রাফ করতে হয়। 5 5 10টি প্রশ্নে 10 দুগুণে 20 নাম্বার পুরোপুরি ঠিক করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যে কারণে কিন্তু আমরা প্রায় সকলেই টোটাল যে মার্কস সেখানে দেখা যাচ্ছে অনেকটা আমাদের গ্রেস কমে যাচ্ছে বা আমরা পিছিয়ে পড়ছি, যে কারণে আমাদের নেট বা জিআরএফ এ অনেকটা বাধা সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, আমার এই কথাটার সাথে কারা কারা এগ্রি করে একটু হাত তোলো তো, যে এই প্রবলেম হচ্ছে কাদের কাদের, একটু জেনে নেবো। যারা যারা সহমত তাদেরকে হ্যান্ড রাইজ করতে বলবো। আচ্ছা, ওকে। মানে যারা যারা আছে তাদের মধ্যে মোটামুটি 5 7 জনই আছে যারা সহমত হচ্ছে, বাদ বাকিরা সহমত হচ্ছে না। আচ্ছা, এটাই আমি ধরে নেবো যদি সকলে হ্যান্ড রাইজ করনি। ঠিক আছে, এই 5 7 জন যারা হ্যান্ড রাইজ করেছে তাদেরকে ধরে নিয়েই আমি আহ বলি তাহলে যে তাহলে তোমরা এগ্রি করছো আমার সাথে, এই সমস্যাটা হচ্ছে প্রত্যেকের। তো এই সমস্যাটার গলদ কোথায়, সমস্যাটা কাটিয়ে কিভাবে আমরা উঠতে পারবো, এবং বোধ পরীক্ষণ আহ করতে গেলে আমাদের কিছু কিছু পন্থা অবলম্বন করতে হবে, যেগুলো সঠিকভাবে মানতে পারলে আমি বিশ্বাস করি 20 থেকে 20টা নম্বর কিন্তু ঠিক করা আমাদের কারোর পক্ষে অসম্ভব না। ঠিক আছে, সঠিক কিছু স্টেপ ফলো করতে হবে, যেগুলি সব বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এবং আজকে তার শেষে আমরা আরেকটি প্যারাগ্রাফও দেখব যে ক্লাসে আমরা ঠিকভাবে যদি পড়ি বা বিষয়ের ধারণা যদি আমাদের কাছে পরিষ্কার থাকে, তাহলে আমরা 5টার মধ্যে কটা প্রশ্ন বা 10টার মধ্যে কটা প্রশ্ন ঠিক করতে পারছি সেটা দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আলোচনার প্রথমেই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব যে বোধ পরীক্ষণ বিষয়টা আসলে কি। কোনো বিষয় জানতে গেলে আগে সেই বিষয়ের বোধটা একটু থাকতে হয়। বোধ মানে কি, জ্ঞান মানে কি, বিষয়টা একটু সংক্ষেপে আমরা একটু জেনে নেবো। যেহেতু আমরা সংস্কৃতের ছাত্রছাত্রী, আমাদের এই বিষয়টার পরিষ্কার একটা ধারণা থাকা খুব প্রয়োজন। দেখো, বোধ পরীক্ষণ বলতে গেলে আমরা যেটা বুঝি, বোধস্য পরীক্ষণম, বোধ পরীক্ষণম বলা যেতে পারে। ষষ্ঠী তৎপুরুষ নিষ্পন্ন, সমাস নিষ্পন্ন শব্দ। এখানে দুটো দেখতে পাচ্ছি আমরা, বোধ এবং পরীক্ষণ, এই দুটো শব্দ রয়েছে। তার মধ্যে বোধ কাকে বলে? বোধনম ইতি বোধঃ, এইভাবে নিষ্পন্ন যে বুধ ধাতু তার সাথে ঘয় প্রত্যয় ভাববাচ্যে যোগ করলে হয় বোধ হয়, যার অর্থ বুদ্ধি। কিন্তু আমরা যদি বিভিন্ন শাস্ত্র দেখি, আমাদের সিলেবাসেই রয়েছে তর্ক ভাষাদি শাস্ত্র, যদি আমরা দেখি ন্যায় বৈশেষিক দর্শনে ন্যায়শাস্ত্রের যিনি আচার্য মহর্ষি আহ গৌতম, তিনি কিন্তু বুদ্ধি বিষয় গুণ সম্পর্কে আলোচনা করতে, বা তর্ক ভাষাও যদি আমরা দেখি সেখানে বুদ্ধির জ্ঞানম উপলব্ধি বা এরকম বলা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র বুদ্ধি নয়, বুদ্ধি মানে এখানে জ্ঞানকেও বুঝতে হবে। যদি আমরা তর্ক সংগ্রহই দেখি সেখানে বুদ্ধির লক্ষণ করতে গিয়ে কি বলেছে, সর্ব ব্যবহার হেতুর বুদ্ধির জ্ঞানম। মানে বুদ্ধি এবং জ্ঞান হচ্ছে কি পর্যায়বাচী শব্দ, যাহা বুদ্ধি তাহাই জ্ঞান। ঠিক আছে, এটাই বলা যেতে পারে। তো এখানে বোধ মানে হচ্ছে বুদ্ধি, উপলব্ধি বা জ্ঞান, এরকম আমরা বলতেই পারি। তো সেই যে বুদ্ধি বা জ্ঞান যেটাকে বোধ বলি, সেটারই পরীক্ষা করা। পরীক্ষা শব্দটা কিভাবে নিষ্পন্ন, যে
পরিতঃ ইক্ষতে অনয়া ইতি পরীক্ষণম। পরিত শব্দের অর্থ, পরিত মানে হচ্ছে চতুর্দিক থেকে, চতুর্দিক থেকে কাউকে ঈক্ষণ করা। ঈক্ষ ধাতুর শব্দ হচ্ছে দেখা, দৃষ্টির ঈক্ষা নেই, অর্থাৎ ঈক্ষ ধাতুর অর্থ হচ্ছে দেখা, চতুর্দিক থেকে কাউকে দেখা। এখানে দেখা মানে কি চোখ দিয়ে শুধুমাত্র দেখা, এখানে দেখা মানে হচ্ছে বিচার করা, ঠিক আছে। পরিপূর্বক ইক্স ধাতুর সাথে লিউট প্রত্যয় করে পরীক্ষণ শব্দটা নিষ্পন্ন হয়, যার অর্থ হলো চতুর্দিক থেকে বিচার করা, ঠিক আছে। তো তোমরা সকলেই কি হবে, এই পরীক্ষাটা পাশ করার পর কেউ কেউ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লিকেল হয়ে যাবে, কেউ বা পিএইচডি করবে জেআরএফ পেয়ে, কেউ বা জেআরএফ হোল্ডার হয়ে পিএইচডি করবে ইত্যাদি, একটা উপাধি অর্জন করবে তোমরা। তো তাই এত বড় উপাধি অর্জন করবে, তো তার জন্য এনটিএ তোমাদেরকে একটু চারিদিক থেকে তোমাদের উপলব্ধি বা বিষয় সম্পর্কে, সংস্কৃত শাস্ত্র বোধ সম্পর্কে তোমাদের উপলব্ধি কি, তোমাদের জ্ঞানটা কি, তোমাদের নলেজটা কত দূর, সেই বিষয়টাকে চতুর্দিক থেকে একটু দেখে নেওয়ার পর একটু বিচার করে নেওয়ার চেষ্টা করে এই দুটো প্যারাগ্রাফের মধ্যে দিয়ে, ঠিক আছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এগুলো সিলেবাস থেকেই আসে, কিন্তু বিগত কিছু ক্ষেত্রে আমরা দেখি, যেমন এবারেই যদি আমরা দেখি, সেখানে কিন্তু আমাদের সিলেবাসের বাইরে থেকেও আসছে। তো আমরা সেই জায়গাটাও একটু দৃষ্টিপাত করব, দেখব যে সিলেবাসের বাইরে থেকে এলেও কোন কোন টপিক থেকে বা কোন কোন টেক্সট গুলো থেকে আসতে পারে, সেই জায়গাগুলো আমরা একটু দেখে নেব, বিচার করে নেব। এছাড়াও যদি দেখি এখানে অ্যাকচুয়ালি বোধ পরীক্ষণে কি করতে হয়, একটা প্যারাগ্রাফ দিয়ে দেয়, ওই প্যারাগ্রাফটার অর্থটাকে আমাদের বুঝে নিয়ে, অর্থাৎ সেই প্যারাগ্রাফটা পাঠ করে বা প্যারাগ্রাফটা পড়ে নিয়ে আমাদের কি উপলব্ধি হচ্ছে, আমরা কি বুঝতে পারছি, সেটাকে চারিদিক থেকে যে বিচার করার রীতি, সেটাকেই বলা হয়েছে বোধ পরীক্ষণ। তো বোধ পরীক্ষণ বিষয়টা আমাদের কাছে সকলের ক্লিয়ার। এবার এই বোধ পরীক্ষণ করতে গেলে কিছু উপায় রয়েছে, যে উপায়গুলোকে আমাদের অবশ্যই স্টেপ গুলোকে ফলো করতে হবে। এখানে আমি যে 5টি স্টেপের কথা লিখেছি, এই 5টি স্টেপ কিন্তু অবশ্য আমরা ফলো করি না, যে কারণে কিন্তু বোধ পরীক্ষণে আমাদের মাঝপথে হোঁচট খেতে হয়। প্রথম যে পয়েন্টটি আমি এখানে দিয়েছি, যে উদ্ধৃত অংশটিকে, অর্থাৎ যে প্যারাগ্রাফটিকে আমাকে পরীক্ষায় করতে দেওয়া হবে, সেটাকে কমপক্ষে অন্তত একবার ধৈর্য সহকারে পাঠ করতে হবে, যেটি আমরা অধিকাংশ জনই করি না। একদম জেনুইনলি হাত তোলো তো কারা কারা এই প্রথম স্টেপটাতেই ফলো করো না, অর্থাৎ প্যারাগ্রাফটাকে পড়ে দেখার চেষ্টা করো না। আমরা কি করি, প্রথমে আমরা দেখি প্রশ্নটাকে, প্রশ্নটাকে দেখার পর আমরা দেখি অপশানটাকে, অপশানটায় যেই অপশানগুলো রয়েছে সেইগুলোকে আমরা ওই প্যারাগ্রাফটার মধ্যে শুধুমাত্র খোঁজার চেষ্টা করি, যে ওইগুলো, ওই কথাগুলো কোথায় কোথায় লেখা আছে। ঠিক বলছি কি ভুল করছি, একটু ভুল বলছি একটু হাত তুলে সমর্থন করবে, যদি মনে হয় যে না আমি ভুল কথা বলছি, তাহলে স্পষ্ট মাইক অন করে বলতে পারে হ্যাঁ স্যার আপনি ভুল বলছেন। কে কে সহমত আমার সাথে আমি যে কথাটা বললাম, যে হ্যাঁ স্যার একদম আমরা ঠিক বলেছেন। আচ্ছা একদম ঠিক বলেছি। তাহলে বাকিরা যারা হাত তোলনি তারা তাহলে আমাকে কি সমর্থন করছো নাকি না আমার কথাটাকে ডিসএগ্রি করছো? আচ্ছা, একটু ছোট জেনে থেকে নেওয়ার চেষ্টা আমাদের করছি। আনসিন প্যাসেজ এভাবেই শেখানো হয়, ওই জন্য এটাই আমাদের মনে থাকে। আমি এটাই আচ্ছা, এটাই বলতে মনে চাচ্ছিলাম, থাকে। প্রমিতা যেটা বললো। আচ্ছা, কিন্তু এটা তো সঠিক পদ্ধতি নয়, এটা একটু ভুল পদ্ধতি, ঠিক আছে। তো আমরা আজকে হ্যাঁ, এখানে এসছি। হ্যাঁ বলো পেপার বলো, কিছু ওয়ানের বলছো কি? ক্ষেত্রে কিন্তু হয়ে যায় এইরকম। হ্যাঁ সেক্ষেত্রে হয়ে যায় আমি জানি। পেপার টু, ওই জন্যই তো পেপার টু এর বোধ পরীক্ষণ আমরা আজকে করছি, পেপার টুটাতে সমস্যা হয় বলে পেপার টুটা করছি। তো বিষয়গুলো একটু দেখে নেব আমরা আজকে, সবটা নিয়ে আলোচনা করব। তো আমার সাথে তোমরা অনেকেই এগ্রি করলে যে হ্যাঁ স্যার আপনি প্রথম পয়েন্টে যেটা বললেন সেটা আমরা কেউ কেউ করি না, অর্থাৎ আমরা ধৈর্য সহকারে কেউ প্যারাগ্রাফটাকে পড়ে দেখি না। আমরা কি করি, আমরা শুধুমাত্র অপশানের জায়গাটাকে দেখার চেষ্টা করি এবং অপশানের মধ্যে সেই বিষয়টাকে খুঁজে পাচ্ছি কিনা শুধুমাত্র ওইটা অনুযায়ী উত্তর করার চেষ্টা করি, যে কারণে কিন্তু আমরা অনেকটা কি হয়, ভুল হয় এবং আমরা সেই জায়গাটাকে ক্যারি করতে পারি না বা নম্বরটা ক্যারি করতে পারছি না। বোঝাতে পারছি কোন জায়গাটা তাহলে আমাদের প্রথম ভুল। তাহলে প্রথম স্টেপ, তুমি যদি
কোনো একটা সিঁড়িতে তোমাকে উঠতে বলা হয়, তুমি যদি প্রথম দুটো ধাপ বাদ দিয়ে একবারে তৃতীয় ধাপে গিয়ে লাফিয়ে উঠতে যাও, তোমার মুখ থুবড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা বাস্তব জ্ঞান থেকে যদি আমরা দেখি থাকে। তোমাকে ক্লাস 2 এর অঙ্ক না শিখিয়ে যদি একবারে ক্লাস 5 এর অঙ্ক করতে দেওয়া হয়, তুমি হোঁচট খাবে, কারণ বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি অ্যাডভান্স জানতে পারবো না। তাই প্রথম যে স্টেপটা বোধ পরীক্ষা করার জন্য, বোধ পরীক্ষণ করার জন্য, সেক্ষেত্রে হচ্ছে কি ধৈর্য সহকারে অন্তত পক্ষে একবার আমাদের ওই প্যারাগ্রাফটাকে পড়তে হবে, যেটা আমরা করি না, কিন্তু আজ থেকে আমরা কিন্তু সেটা করার চেষ্টা করব। দ্বিতীয়ত যেটা আমরা করি না, যদি নাই পড়ি, তাহলে ওই পাঠ্য বিষয়টার মধ্যে কি বলতে চাওয়া হয়েছে বা ওর ভাব অর্থটা কি, পুরোপুরি অনেক শক্ত ওয়ার্ড থাকতে পারে, আমি এমন অনেক ডিকশনারি সব অর্থটা আমার পক্ষে বা কারোর পক্ষে জানা সম্ভব নয়, তো হতেই পারে ডিকশনারি সব অর্থ জানি না, কিন্তু অ্যাটলিস্ট প্যারাগ্রাফটা পড়ে তার মূল ভাবটা কি, কি বলতে চাইছে, সেই বিষয়টাও আমরা বুঝতে পারি না, কারণ আমরা প্যারাগ্রাফটা পড়েই দেখি না বলে। ঠিক আছে। দ্বিতীয় আমাদের স্টেপ কি, যখন আমরা পড়বো, পড়ার সময় আমাদেরকে সেই প্যারাগ্রাফটার মূল ভাব কি বলতে চাইছে বা কি সংক্রান্ত আলোচনা করা হয়েছে ওটাতে, কারণ আমাদের সিলেবাসেরই কোনো একটা অংশ থেকেই আমাদের বোধ পরীক্ষণটা করতে দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে, যদি না কোনো রকম ভাবে বাইরে থেকে দেয়, এক্সেপশনাল এবারে হয়েছে সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে। তাও একটি বিষয় এসছিল, প্যারাগ্রাফ এসছিল যেটা পাঠ্য বিষয় থেকে এসছিল, একটি পাঠ্য বিষয়ের বাইরে থেকে এসছিল। তো মূল ভাবটাকে আমাদের বুঝতে হবে। এবং সব থেকে যেটা বড় প্রশ্ন, পরীক্ষা দিয়ে ফিরে আসার পর আমি অনেক ছাত্রছাত্রীর সাথে কথা বলে যখন জিজ্ঞাসা করি যে প্যারাগ্রাফ রাইটিংটা কোথা থেকে দিয়েছিল, স্যার দিয়েছিল কিন্তু ঠিক বুঝতে পারিনি কোন জায়গা থেকে দিয়েছিল, এই প্রশ্নটা অধিকাংশ জনের মুখ থেকেই আমি শুনতে পাই। অর্থাৎ তারা ধরতেই পারে না যে সিলেবাসের ঠিক কোন জায়গাটা থেকে বা কোন টেক্সটটা থেকে প্যারাগ্রাফটা দেয়া হয়েছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, মূল গ্রন্থগুলোকে একটু পড়ার চেষ্টা করবো। আমি আসছি পরে বিষয়গুলোকে আবারও আসবো। 3 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে, যে প্রদত্ত প্রশ্ন ও বিকল্পের নিরিখে সঠিক উত্তর খোঁজার চেষ্টা করতে হবে। অর্থাৎ আমরা প্রথমে যেটা করি সেটা 3 নম্বর অপশনটাই করি। অর্থাৎ পরীক্ষার হলে সময় বাঁচানোর জন্য আমরা কি করি, প্রথম দুটো স্টেপকে বাদ দিয়ে সরাসরি 3 নম্বর স্টেপ থেকেই কাজটা করতে শুরু করি। ইয়েস অর নো, তাই তো? কোন রকম হ্যাঁ। বোঝারও দায় থাকে না, কোন রকম পড়ারও ধৈর্য থাকে না, দুটো বাদ দিয়ে 3 নম্বর থেকে সরাসরি আমরা পরীক্ষার হলে। এবার দেখো কেন আমরা করি, তার একটা সাইকোলজিক্যাল বিষয় রয়েছে। কেন করি, এমনি তো করি না, কারণ আমাদের মনে হয় পরীক্ষা হলে সময় অল্প, তাড়াতাড়ি আমাকে অল্প সময়ের মধ্যে ওই 10টি প্রশ্নের উত্তর করতে হবে, না হলে আমার সময় চলে যাচ্ছে। এবার আমি যদি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ পরীক্ষার্থী, আমি যদি আমার ওই 10টা প্রশ্নের জন্য আমি একটা সময় আগে থেকে ধার্য করে নিই, যে পরীক্ষার হলের এই 15টা মিনিট বা এই 20টা মিনিট আমি এই প্যারাগ্রাফটার জন্য ধরে রেখে দেবো, তাহলে তোমার দেখবে পরীক্ষার হলে আর প্যানিক সিচুয়েশন ফিল হবে না যে আমার সময় চলে যাচ্ছে, আমার সময় চলে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, পরীক্ষার হলে 15 মিনিট, বা এটা কখন আমি নির্ধারণ করতে পারবো 15 মিনিট বা 20 মিনিট, তার জন্য আমাকে প্রতিনিয়ত অভ্যাস করতে হবে। এই অভ্যাসটা করতে করতে আমি দেখবো, প্রথমে যখন আমি একটা প্যারাগ্রাফ অভ্যাস করব, আমার হয়তো একটা প্যারাগ্রাফ করতেই 15-20 মিনিট টাইম লেগে যাবে, পরে হয়তো একটা করতে 5-7 মিনিট লাগবে, পরে দুটো করতে দেখবো 15 মিনিটে হয়ে যাচ্ছে। তো আমি এই যে কথাগুলো বলছি, এগুলো একদিনে হবে না, এগুলো অভ্যাস করতে 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 কিন্তু এই জায়গায় আসতে হবে। ঠিক আছে। এবং 4 নম্বর স্যার যে স্টেপটা বলা, হ্যাঁ বলো, স্যার কিছু তাহলে বলছো? পরীক্ষার সময় কি এই বোধ পরীক্ষণ দুটোকে আগে করে নেবো তারপর অন্যগুলো করব? না না না, এরম কোনো ব্যাপার নেই, এরম কোনো ব্যাপার নেই। সেটা এতে তো তুমি প্রচুর তোমার টাইম সময় অনুযায়ী। চলে যায়। না, টাইম যায় না, কেন যায়, কি কারণে যায়, সব আলোচনা করব আজকে ক্লাসের পর। সবটা ধরতে পারবে যে কেন আমাদের টাইমটা যায়। নিজেদের কিছু ভুল আমাদের নিজেদেরকে স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে যে এই ভুলগুলো আমার মধ্যে রয়েছে, এইগুলো আমি রেকটিফাই করিনি বলেই আমার সময়টা বেশি যায়, এইটা স্বীকার করতে হবে। আর যে স্বীকার করবে সে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে, যে স্বীকারই করবে না যে আমার এটা ভুল নয়, সে ইমপ্রুভও করতে চাইবে না। কোথায় ইমপ্রুভ করতে হবে সব বলবো আজকে, চিন্তা নেই। স্যার, দেখো হ্যালো। চার,
হ্যাঁ, বলো। আমি হ্যাঁ একটু স্যার, এই যদি জায়গাটা কিছু বলে নিয়ে একটু কোশ্চেন নিই। বলতে স্যার অনুমতি এই দেন আমি। জায়গাটা, হ্যাঁ অতনু একটু হ্যাঁ এই ওকে স্যার। স্লাইডটা একটু বলে নিয়ে বলছি অতনু। হ্যাঁ, এই অংশটা বলে নিয়ে আমি তোমাকে বলতে দেবো, অবশ্যই দেবো। আহ, দেখো এবার কি বলছে, যে 4 নম্বর অপশনে আমাদের কি করতে হবে, এলিমিনেশন মেথড ব্যবহার করার কথা বলা হয়েছে। এলিমিনেশন মেথডটা কি? সাধারণত সচরাচর এই প্যারাগ্রাফ গুলোতে 4টে অপশনই দেওয়া থাকে। এখানে সচরাচর জোড়ায় জোড়ায় অপশনের উত্তর খুব একটা আসে না, তাই 4টে অপশনই থাকবে। তো 4টে অপশনের মধ্যে আমাদের এলিমিনেশন প্রসেস কি, এটা হবে না, এটা হবে না, এটা হবে না করে কোনগুলো হবে না সেগুলোকে আগে আমরা বাদ দেবো, দিয়ে কোনটা হবে সেই সঠিক উত্তরটাকে খোঁজার চেষ্টা করাটাকে বলা হয় এলিমিনেশন মেথড। তো আমরা প্যারাগ্রাফ করার সময় এলিমিনেশন মেথডটাকেই ফলো করব, ঠিক আছে। আর যখন, যেটা এখন হচ্ছে, সরাসরি অপশন দেখে প্যারাগ্রাফ পড়ে কোথাও মনে হচ্ছে না যে উত্তরটা লেখা রয়েছে, উত্তরটা লেখা থাকবে না, এটাই প্রশ্নের এখন রীতি হয়ে গেছে। সরাসরি উত্তর পাবে না। 5টা প্রশ্নের মধ্যে 3টে প্রশ্নের উত্তর খুব মেরে কেটে যদি খুঁজে পাও সরাসরি, বাকি দুটি পাবে না, জোরের সাথে বলা যেতে পারে। তার জন্য কি করতে হবে, ওই বিষয়টা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। যদি ওই বিষয়টা সম্পর্কে আমাদের সহজ একটা ধারণা না থাকে, একটা কনসেপ্ট ক্লিয়ার যদি না থাকে, আমরা 5-এ 5টা ঠিক করতে কখনই পারবো না, ঠিক আছে। তার জন্য ওই ভাবার্থ বা বিষয়ের ধারণার উপর ভিত্তি করে আমাদের যদি উত্তর করতে হয়, তাহলে কিন্তু আমাদের ওই টপিক গুলো সম্পর্কে একটু নলেজ গেইন করতে হবে, ঠিক আছে। এই গেল প্রথম স্লাইড। এরপরে আমরা একটু সমস্যাগুলো জেনে নেব। মেনলি আমি তো অ্যাজ এ টিচার হিসাবে আমি সমস্যাগুলোকে অ্যাজামশন করার চেষ্টা করেছি, অনুমান করার চেষ্টা করেছি মাত্র, যে এইগুলো করতে গিয়ে ছাত্রছাত্রীদের বা ভাই বোনেদের কি কি সমস্যা দেখা দেয়, ঠিক আছে। তো আমার অ্যাজামশন 100% ঠিক হতে না পারে, এর মধ্যে হয়তো কিছু ইনক্লুড হতে পারে, এর থেকে অতিরিক্ত সমস্যাও কারোর কারোর থাকতে পারে। তো আমি আগে তোমাদের কিছু সমস্যা জেনে নেবো, যে কার কি কি ধরনের সমস্যা হয়। তারপরে আমি আমার সমস্যাগুলো আলোচনা করব। উম নয়তো আমি যে সমস্যাগুলো অ্যাজাম করেছি সেগুলো বলে দিয়ে তারপর অতিরিক্ত কারোর যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে একবার ডিসক্রাইব বা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তার আগে অতনু কিছু একটা বলছিলে, অতনু বলো, আমি শুনছি, বলো। হ্যাঁ স্যার, স্যার এই বোধ পরীক্ষণ বিষয়ে স্যার কথা বলতে চাইছিলাম। ধরুন এইবার নেট দেওয়ার সময় বিশেষতভাবে পেপার হুম, 2, স্যার শুনতে পাচ্ছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো হ্যাঁ বলো, শুনতে স্যার, পাচ্ছি। মানে ধরুন পেপার 2, মানে স্বাভাবিকভাবেই যেহেতু পেপার 2 এর উপর ডেপথ অধিক থাকে পেপার জেনারেল পেপার অপেক্ষা, মানে পেপার 2 হুম, শুরু করলাম। এখন শেষ অংশে বোধ পরীক্ষণ থাকবে। আপনি যে বললেন যে বোধ অতনু তোমার কথাটা একটু কেটে যাচ্ছে, বোধহয় নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি বুঝতে পারছি তোমার প্রশ্নটা, আমি ধরতে পেরেছি তুমি কি বলতে চাইছো। তুমি বলতে চাইছো যে প্যারাগ্রাফের শেষ অংশে আমাদের বোধ পরীক্ষণটা থাকে, অর্থাৎ আমাদের 90টি প্রশ্নের উত্তর করার পরেই কিন্তু বাকি 10টি প্রশ্নের উত্তর করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় সময়টা অনেকটা কম হয়ে আসছে, ও শেষ মুহূর্তে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায় বা বুঝিয়ে ওঠার সময়টা পর্যন্ত থাকে না। এটাই তোমার প্রশ্ন, এটাই? স্যার, স্যার শুনতে পাচ্ছেন এইবার? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার মানে বলতে চাইছি যে শেষ অংশে তো স্যার থাকে, এটা তো স্বাভাবিক। এইবার ধরুন আপনি যেটা কিছুক্ষণ পূর্বে উল্লেখ করলেন যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এবং তার মধ্যে নির্বাচিত 4টে উত্তরের মধ্যেও নিজেকে একটা উত্তরকে অনুনয় করি বা নিজেকে মানে নির্বাচন করে নিতে হবে। আমরা সরাসরি প্রশ্নকে দেখে বোধ পরীক্ষণের অন্তর্বর্তীভাবে সেই লাইনগুলোকে বা সেই শব্দগুলোকে উত্তরগুলোকে খুঁজতে মানে শুরু করে দিই। এটা উপায় নয়, হুম, পুরোপুরিভাবে ওটাকে পড়ে নিতে হবে। হ্যাঁ, হুম, তাতে হ্যাঁ বেসিক্যালি একদমই ভাবে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, মানে তাতে তাতে বেসিক্যালি ভাবে কনসেপ্ট ক্লিয়ার হয়। এখন স্যার, এখন বর্তমানে যে বোধ পরীক্ষণগুলো থাকে পুরোটাই ভাবনামূলক বা ভাব পাচ্ছে, ফলত উত্তরগুলো তো ওর মধ্যেও সরাসরি পাওয়া যায় না। এখন একটি নির্দিষ্ট সময়ের অভাব, তারপর
পার্ট 1 মানে ফার্স্ট হুম, পেপার করতে হবে। যদি সেকেন্ড পেপার শুরু করি তার দুটো বোধ পরীক্ষণ থাকবে। ফার্স্ট পেপার মানে একদম করতে একদম হবে। একদম একদম। ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এতগুলো প্রশ্ন করতে হবে বলেই আমরা স্বাভাবিকভাবে এটা পড়ে আর তার ধারণাটাকে নিজের বুঝতে মানে পেরেছি। মনের মতো অনুশীলিত করতে পারি না। সরাসরি প্রশ্নের হুম, আহ, মানে উত্তর কোনটা হবে সেই নির্বাচিত প্রশ্ন অনুযায়ী লাইনগুলোকে খুঁজতে থাকি। এই কারণেই স্যার ভুল হয়ে হুম, যায় আর কি অধিক। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তারও উপায় আজকে আলোচনা করব আমরা, দেখবো যে তার থেকে মানে সেই বিষয়টাকে কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে। আমি আরো কিছু সমস্যার আলোচনা করব। মেন যে যে বিষয়গুলো, এগুলো একটা সমস্যা বুঝতে পারছি, এগুলোরই সমাধান বা উপায় খোঁজার চেষ্টা করবো তো আজকের ক্লাসে আমরা, চিন্তা নেই, ঠিক আছে অতনু। দেখো, এরপরে আমরা যে বিষয়টা দেখবো যে 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 সমস্যাগুলো সাধারণত আহ মনে হয়েছে আমাদের ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের হয়, ফার্স্ট একটি অন্যতম টেকনিক্যাল সমস্যা যেটা আমাদের হাতে নেই। কিছু সমস্যা আমাদের হাতের বাইরে থাকে, যেমন ধরো আমি বলছি যেটা, যে তোমাদের পরীক্ষার সময় স্ক্রিনটায় প্যারাগ্রাফটাকে সরিয়ে 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 দেখতে হয়, স্ক্রিনটাতে স্ক্রোল করে করে বারবার দেখতে হয়। এটা একটা টেকনিক্যাল ইস্যু, এটা তোমার হাতে নেই, এই সমস্যাটা চাইলেও তুমি সমাধান করতে পারবে না, কারণ কম্পিউটারে পরীক্ষা তোমাকে স্ক্রোল করে সরিয়ে সরিয়ে দেখতে হবে। এই প্রবলেমটা হয়তো প্রত্যেকের, ইয়েস অর নো? এটা হয়, আমি জানি, হ্যাঁ স্যার। এটা একটা হ্যাঁ বড় হ্যাঁ। সমস্যা, এটা হয়। তো এটা হবেই, এটা এটা আমার হাতে নেই, যেটা আমার হাতে নেই সেটা নিয়ে আমি ভেবেও কিছু করতে পারবো না। সবার এই সমস্যাটা হবে। আমাকে যেটা হয় না, যেটা আমার হাতে আছে সেটাকে আমাকে বিচার করে দেখতে হবে, সেটাকে কিভাবে আমি দূর করতে পারি। এক নম্বর, যে আমাদের যে সমস্যাটা হয়, কেন হয়, যে আমরা অনুচ্ছেদের ভাব অর্থ বুঝতে পারি না, অনুচ্ছেদটি কোথা থেকে দিয়েছে সেটি আমরা অনেক সময় ধরতে পারি না, ঠিক আছে। কোন কোন স্থল থেকে বোধ পরীক্ষণ আসবে সেটা আমরা চিহ্নিত করতে পারি না, অর্থাৎ সিলেবাসের অনেক বড় সিলেবাস, সিলেবাসের ঠিক কোন কোন টেক্সট গুলো বা সিলেবাসের ওই টেক্সটের পার্টিকুলার কোন জায়গাটা বোধ পরীক্ষণের জন্য গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝতে পারি না, যে কারণে আমরা পরীক্ষার আগে সেটা প্রস্তুত হয়ে যেতে পারি না। তৃতীয়, চতুর্থ, সময়ের অভাবে বা দ্রুততার সাথে উত্তর করতে গিয়ে ভুল করে ফেলা। এটা একটা বড় সমস্যা, যেটা অতনুও বলছিল, সময়ের অভাব হয়, সময়ের অভাবে করতে পারে, এটা স্বাভাবিক, এই সমস্যাটা হবে। এটা দূর করার উপায় কি আমরা দেখবো, আলোচনা করব। এবং ধারণামূলক প্রশ্নই আজকাল আসছে, কারণ অতনু একটু আগে যেটা বললো যে ভাব বাচ্চে দিচ্ছে, মানে ভাবটা সহজভাবে বোঝা যায় না, ওর যেটা বক্তব্য ছিল যে এতটাই কনসেপচুয়াল আসে, সরাসরি উত্তরগুলো খুঁজে পাওয়া যায় না। অবশ্যই যায় না, এটাই তো, সব সময় যদি পড়েই একদম দেখে দেখে উত্তর খুঁজতে দেখলাম আর উত্তর করে ফেললাম, আগে যেটা হতো এখন সেটা হচ্ছে না বলেই তো ধারণামূলক প্রশ্নের পরিমাণ এখন বেড়ে গেছে, কনসেপচুয়াল প্রশ্নের পরিমাণটা বেড়ে গেছে, যে কারণে কিন্তু আমাদের সমস্যাটা আরো অধিক হয়েছে। আজ এতদিন আমাদের বোধ পরীক্ষণ নিয়ে ঠিক সেভাবে স্পেশাল ক্লাসের প্রয়োজন হয়নি, বা এতটাও আমাদের চিন্তিত করেনি ছাত্রছাত্রীদের বা আমাদেরকে। আমাদের আর চিন্তিত করছে কেন, ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে বলেই ওই জায়গাটা কিভাবে ওভারকাম করা যায় সেই জন্য আমাদেরও ভাবতে শুরু করতে হচ্ছে, দেখতে হবে কি সমস্যা, তার সমাধানটা কি। তো আমি কিছু চেষ্টা করেছি, আমি সমাধান কিছু খুঁজে বের করতে চেয়েছি, যেগুলো করলে আশা করা যায় আমাদের অনেকটা সমাধান হবে। প্রথমত যেটা হয়, একদম জেনুইনলি যদি আমি জিজ্ঞাসা করি কি সমস্যা হয়, তোমরা যদি একটু দেখো, দেবনাগরী স্ক্রিপ্টটা পড়ার অভ্যাস আমাদের অনেকেরই নেই, অর্থাৎ আমরা ফ্লুয়েন্টলি বা অনেকটা স্পিডে বাংলায় যদি লেখা থাকে যতটা তাড়াতাড়ি পড়তে পারি, দেবনাগরী স্ক্রিপ্টে যেহেতু লেখা থাকে আমরা খুব দ্রুততার সাথে সন্ধি সমাস ইত্যাদি ভেঙে সহজে পড়তে পারি না, যার জন্য আমাদের অনেকটা সময় লাগে, ইয়েস অর নো? এটা সমস্যা হয়? হ্যাঁ স্যার। যদি এগ্রি হও তাহলে একটু হাত তুলবে, হ্যান্ড রাইজ করবে, এই সমস্যাটা আশা করি হয়, ঠিক আছে। হুম, কারণ বাংলায় আমরা যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, দেবনাগরী স্ক্রিপ্টে লিখে থাকার জন্য আমাদের একটু স্বাচ্ছন্দ্যের অভাব হয়। আমরা, কারণ এর কারণ কি, আমাদের সংস্কৃত টেক্সট পড়ার অভ্যাস নেই। শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল আমরা তো দেবই, স্টাডি মেটেরিয়াল দেবই, কারণ আমরা এত বড় সিলেবাসটাকে স্টাডি করে তোমাদের জন্য খুঁটিয়ে রেডি করে দিচ্ছি, তোমরা সেটা অর্থের বিনিময়ে ক্রয় করছো, পড়ছো, সব ঠিক আছে, সহজে পাচ্ছ একদম সাজানো জিনিসটা, কিন্তু একটু কিছু কিছু টেক্সট পড়ার অভ্যাস গঠন করতে হবে। তাতে কি হবে, দুটো কাজ, এক, পড়ার অভ্যাস তো তৈরি হবে, এবং
মূল গ্রন্থগুলো কিন্তু একবার করে পড়া হয়ে যাবে, যেটা খুব প্রয়োজন। ঠিক আছে, গল্পের ছলে একদিন সুকনাস উপদেশ পড়লে, একদিন আহ তোমরা গিয়ে দশকুমার চরিতে বিশ্রুত চরিতমটা পড়লে, কোনোদিন সাহিত্য দর্পণের কোনো একটা আহ দ্বিতীয় পরিচ্ছেদই ধরো না, খুলে নিয়ে একটু পড়তে বসলে, বা কাব্য প্রকাশের পঞ্চম উল্লাসটা খুলে নিয়ে একটু পড়লে, কি বলছে একটু সংস্কৃতটা পড়ো, বাংলা মানে গুলো মূল গ্রন্থটা একটু পড়ার অভ্যাস করো। সারাদিনে আধা ঘন্টা সময় রাখো, যে কোনো একটা মূল গ্রন্থকে একটু মূল থেকে পড়ার অভ্যাস তৈরি করো, যেটা পরীক্ষার হলে প্যাসেজ পড়ার যে অনীহা বা দ্রুত পড়তে না পারার যে আমাদের দুর্বলতা, সেটাকে অনেক ক্ষেত্রে দূর করবে। আমার এটা মনে হয় তোমরা এটা চেষ্টা করতে পারো। ঠিক আছে, দ্বিতীয়ত, সিলেবাসের গুরুত্বপূর্ণ অংশগুলো চিহ্নিত করতে পারো না অনেকেই, তার জন্য আমরা তো রয়েছি। আমি তোমাদের প্রতিনিয়ত চিহ্নিত করব এবং প্রশ্ন উত্তর রেডি করে তোমাদের প্র্যাকটিস করাবো। যারা আমাদের ব্যাচে রয়েছে তাদের জন্য তো অবশ্যই করাবো, কিন্তু যারা এমনি আমাদের গ্রুপে রয়েছে, ফ্রিতে যারা সেমিনারে ক্লাস করছো, তাদের জন্য অন্তত পক্ষে মাসে আমি একটি করে চেষ্টা করব তোমাদের জন্য প্রশ্ন উত্তর নিয়ে এসে তোমাদের প্র্যাকটিস করানোর। এবং যারা আমাদের পেড ব্যাচে রয়েছে তাদের জন্য উইকলি আমি একটা করে চেষ্টা করব। সব সময় হয়তো আলোচনা করে দেওয়া সম্ভব হবে না, তোমাদের অ্যাপে আপলোড করে দেবো, তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এবং আমি অন্ততপক্ষে মাসে একটা বা দুটো ক্লাস রাখবো, যেখানে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার এক্সপ্লেন করে প্যারাগ্রাফটা বুঝিয়ে তোমাদেরকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। এটা আমি তোমাদেরকে বলে যাচ্ছি। ঠিক আছে, তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাচ্ছে। এবার দেখো, এই যে বলেছি যেটা সপ্তাহে কমপক্ষে দুটি করে বোধ পরীক্ষণের অভ্যাস করা, কমপক্ষে দুটি। এবার দেখো, দুটি করে তুমি একটি পিওয়াই কিউ করো, একটি নতুন কিছু করো। এবার কোথায় পাবো স্যার? আমি আছি তো তোমাদের জন্য, রেডি করা শুরু হয়ে গেছে অলরেডি। আমার বোধ পরীক্ষণ আমি 15 থেকে 20টি রেডি করে ফেলেছি তোমাদের। পরের এ থেকে আস্তে আস্তে প্রতি সপ্তাহে একটি দুটি করে তোমাদের অ্যাপে আপলোড করে দেবো, তোমরা প্র্যাকটিস করবে বলে। আমি পুরোটা রেডি করে রেখে দিয়েছি, আমি তৈরি আছে আমার কাছে, তোমাদের আপলোড করবো, তোমরা প্র্যাকটিস করবে, অসুবিধা হবে না। ঠিক আছে, তৃতীয়ত, এই বোধ পরীক্ষণ গুলো মূলত যদি আমরা একটু তাকিয়ে দেখি পিওয়াই কিউ গুলো, তাহলে আমরা দেখব মূলত যদি দেখি দর্শন শাস্ত্রের বেশ কিছু গ্রন্থ, যেমন তর্ক ভাষা, অর্থ সংগ্রহ, বেদান্ত সার, এই দর্শনের এই গ্রন্থগুলোকে টার্গেট করা হচ্ছে। কাব্যশাস্ত্রের মধ্যে সাহিত্য দর্পণ এবং কাব্য প্রকাশের বেশ কিছু উল্লাস বা পরিচ্ছেদকে টার্গেট করা হচ্ছে। এবং ধর্ণালোক এবং বক্রোক্তি জীবিতকে এখনো করা হয়নি, কিন্তু পরবর্তীতে বক্রোক্তি জীবিত থেকেও আসবে। ঠিক আছে, তো এই দর্শন এবং কাব্যশাস্ত্রের যে কনসেপ্ট গুলো রয়েছে, সেই কনসেপ্ট গুলো যদি আজকে তোমাদের একটি আমি প্র্যাকটিস করাবো কাব্যশাস্ত্র থেকে, সেখানে দেখবে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিছু প্রশ্ন করতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যে সেই কনসেপচুয়াল বিষয়গুলো যখন আমাদের টিচাররা তোমাদের পড়াবেন, কাব্যশাস্ত্রের কিছু দিক তো আমিও পড়াবো, দর্শনেরও কিছু দিক আমিও পড়াবো, অনামিকা ম্যাডামও কিছু দিক পড়াবেন। তো তোমাদের দর্শন এবং কাব্যের কনসেপ্ট ক্লিয়ার করানোর দায়িত্ব আমাদের। সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করানো হবে, যে ক্ষেত্রে তোমাদের কি হবে, প্যারাগ্রাফ গুলো করতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। এবং তোমাদের পড়ানোর সময় তোমরা দেখেছো, যারা আমার আগের ব্যাচেও স্টুডেন্ট যারা এখানে উপস্থিত রয়েছে বেশ কিছু জন, তারা জানো যে আমি তোমাদের পড়ানোর সময় বলে বলে দিয়েছি যে এই জায়গাটা কিন্তু প্যারাগ্রাফের জন্য আসতে পারে। এবং তোমরা দেখেছো যে অফলাইন পরীক্ষাটা হলো, তোমাদের বলেছিলাম প্যারাগ্রাফ আসতে পারে, এবং ওখান থেকে প্যারাগ্রাফ এসেছে তোমাদের। কি বাবলি, ঠিক বলছি না ভুল বলছি? এসেছিল তো প্যারাগ্রাফ ওখান থেকে? হ্যাঁ স্যার। তো পড়ানোর সময় আমি তোমাদেরকে বলে দিয়ে যাই যে এই জায়গাটা কিন্তু তোমাদের প্যারাগ্রাফের জন্য গুরুত্বপূর্ণ, এই জায়গাটা একটু ভালো করে মূল থেকে পড়বে। তো তোমাদের কিন্তু আমি আছি তোমাদের জন্য, চিন্তা নেই। ঠিক আছে, এবং কিছু গ্রামাটিক্যাল নলেজ দরকার প্যারাগ্রাফের। এবারেই যদি কোশ্চেন দেখো, একটা সমাস নির্ণয় করতে দিয়েছিল একটা পদের, যে সমাস কি হবে, তো কোনো শব্দের প্রতিশব্দ দিতে পারে, সমাস দিতে পারে, ঠিক আছে, ব্যুৎপত্তি দিতে পারে। তো কিছু গ্রামাটিক্যাল কনসেপ্টও কিন্তু আমাদের ক্লিয়ার রাখতে হবে। এখানে গ্রামারের যারা ক্লাস করাবেন, আমিও কিছু টপিক করাবো, অন্য টিচারও কিছু টপিক পড়াবেন। তো গ্রামারের ক্লাস যারা করাবেন, গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাদের কিন্তু সমস্যা আর হবে না। তো সাধারণত যে সমস্যাগুলো হয় তার সমাধানের কিছু দিক বা কিছু দিক দর্শন আমি করানোর চেষ্টা করলাম। এইগুলোকে তোর আমরা যদি প্রতিনিয়ত প্র্যাকটিস করে, দেখো কনসেপ্ট বা ধারণা তৈরির বিষয়গুলো আমরা আছি টিচাররা, যেগুলো ধারণা পরিষ্কার হবে না আমরা আছি টিচাররা, আমরা করিয়ে দেবো। কিন্তু তোমাদের কাজ কি, যে ফাঁকা সময় একটা টেক্সট খুলে পড়ানো, একটা টেক্সট খুলে অভ্যাস করা,
এবং সিলেবাসে কোন অংশ থেকে কি আসতে পারে না আসতে পারে সেটার জন্য টিচার আছে, আমি আছি, আমি দেখবো এই বোর্ড পরীক্ষার পুরোটা আমি হ্যান্ডেল করব। আমি কোশ্চেন রেডি করব, আমি কোশ্চেন প্রতিনিয়ত রেডি করছি তোমাদের জন্য। তো তোমাদের সমস্যা হবে না। এবং বোর্ড পরীক্ষণ অভ্যাস করানোর যে রীতি, সপ্তাহে অন্ততপক্ষে দুটি, একটি PYQ করো, একটি নতুন আমি দেব, সেইগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের দেখবে বোর্ড পরীক্ষণের যে ভীতি সেটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে, সমস্যাটা দূর হবে। ঠিক আছে, এরপর আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে পরবর্তী স্লাইডে, যে সিলেবাসের ঠিক সম্ভাব্য অংশ কি কি হতে পারে। সিলেবাসের তো আমাদের অনেকগুলো ভাগ রয়েছে, বৈদিক সাহিত্য রয়েছে, হ্যাঁ আমাদের দর্শন শাস্ত্র রয়েছে, ব্যাকরণ শাস্ত্র রয়েছে, কাব্যশাস্ত্র রয়েছে, গদ্য কাব্য, চম্পু কাব্য ইত্যাদি রয়েছে। তো তার কোন কোন সাব ইউনিট গুলো রয়েছে যেগুলো আমাদের সিলেবাসের সম্ভাব্য অংশ হতে পারে বলে মনে হয়েছে, আমার মনে হয়েছে এইগুলো থেকে কিন্তু বোর্ড পরীক্ষণ কোন কোন টপিক থেকে হয়তো এসে গেছে, কোন কোন টপিক থেকে এখনো আসেনি, কিন্তু পরবর্তীতে ওই টপিকের এই এই জায়গা থেকে হবে। আমি আজ সম্ভাব্য অংশটুকুনি বলেছি, মানে নামগুলো বলেছি শুধু, সেই জায়গার কোন অংশটা হবে সেইগুলো তোমাদেরকে আমি ওখান থেকে প্যারাগ্রাফ বা কোশ্চেন আনসার বোর্ড পরীক্ষণের কোশ্চেন উত্তর রেডি করে তোমাদের অ্যাপে আপলোড করে দেবো। তো সেখান থেকে তোমাদের কিন্তু করতে সুবিধা হবে, সেগুলো আমি চিহ্নিত করে দেবো, চিন্তা নেই। ঠিক আছে, কি কি জায়গা, যে বৈদিক যে আখ্যান ভাগগুলো রয়েছে আমাদের সিলেবাসে, বা ব্রাহ্মণ গ্রন্থ যে আখ্যানগুলো রয়েছে, যেমন হতে পারে বাংমনস আখ্যান, হতে পারে সুনস্যেব আখ্যান, এই আখ্যান ভাগগুলো কিন্তু আমাদের প্যারাগ্রাফ আসার জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা। 1 নম্বর, নিরুক্ত। নিরুক্ত আমরা মূল ধরে দেখেও পড়ি না, আমরা নিরুক্ত এমনি সিলেবাস বা স্টার্টিং আর্ট ধরে পড়ি, কিন্তু নিরুক্তর মূলে কিছু অংশ রয়েছে যেগুলো গদ্যাকারে লেখা রয়েছে, যেগুলো থেকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না থাকলে প্যারাগ্রাফ তুলে দিলে কিন্তু করা অসুবিধা হবে। নিরুক্তের কিছু অংশ রয়েছে যেগুলো আসতে পারে। যজ্ঞ, দর্শপূর্ণ মাস বলো, অগ্নিষ্টম বলো, সোমযাগ বলো, বা আরো যে পঞ্চমহাযজ্ঞ বলো, যে যজ্ঞগুলো আমাদের সিলেবাসে রয়েছে, সেই সিলেবাস গুলো জায়গাটা থেকে কিন্তু আসার একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যেটা আসতে পারে বলে আমার মনে হয়েছে। বৈদিক সাহিত্যের 3টে অংশ যেটা খুব গুরুত্বপূর্ণ। দর্শন শাস্ত্রের জন্য তর্ক ভাষার কিছু বোধগম্য স্থল রয়েছে, কিছু কনসেপচুয়াল জায়গা রয়েছে, যেগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বারে বারে কিন্তু আমাদের হোঁচট খেতে হবে। কারণ ন্যায় দর্শন আমরা জানি, ন্যায় বৈশেষিক দর্শন বা যে কোনো দর্শন শাস্ত্র কনসেপচুয়াল জায়গা অনেক রয়েছে, সেই কনসেপচুয়াল জায়গা থেকেই কিন্তু তোমাদের বোধ পরীক্ষা করা হবে, দেখা হবে যে ওই জায়গার কনসেপ্টটা তোমার ক্লিয়ার আছে কিনা। বোধ পরীক্ষণের অর্থই তো সেটা, শুধুমাত্র দেখে দেখে প্যারাগ্রাফটা পড়ে পড়ে উত্তরটা টুকে দিলাম, এতে বোধের পরীক্ষা হয় না। এতে দর্শন শক্তি বা দৃষ্টিশক্তির পরীক্ষা হতে পারে, যে সঠিকভাবে প্যারাগ্রাফে সেই অংশটা দেখতে পেলাম কিনা। বোধের পরীক্ষা তাতে হয় না। এখন যে প্রশ্ন হচ্ছে সেটা প্রপার বোধ পরীক্ষণের প্রশ্ন হচ্ছে, এতে বোধেরই পরীক্ষা করা হচ্ছে যে তারা কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, না থাকলে করতে পারবে না। তো আমি NTA এর সাথে প্রশ্নকে অ্যাপ্রিসিয়েট করছি, আমি চাইছি এরকম শক্ত প্রশ্ন বা এরকম বোধের পরীক্ষাই করা হোক, তবে তো তফাৎ করা যাবে ভালো ছেলে মেয়ের সাথে, বা যারা খেটে পড়াশোনা করছে তাদের সাথে, আর যারা শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল পড়ে পরীক্ষার হলে চলে যাচ্ছে তাদের সাথে। তফাৎটা তো করতে হবে, নাহলে তো হবে না। তো তফাৎ এখানে নির্ধারণ করা যাবে, কে ভালো করে মূল পড়ছে, কে পড়ছে না, কে কনসেপ্ট ক্লিয়ার করছে, কে করছে না, এখানেই তার পরিচয় পাওয়া যাবে। তো ক্লিয়ার করতে হবে, একদম ঠিকঠাক প্রশ্ন হচ্ছে এখন। অর্থ সংগ্রহের বোধগম্য স্থল, বেদান্ত সারের বোধগম্য স্থল এবং সর্বদর্শন সংগ্রহের বোধগম্য স্থল কিছু রয়েছে যেগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করাতে পারলাম দর্শন শাস্ত্র। ব্যাকরণ শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্রের কি হতে পারে, আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদী পড়ি বা সিদ্ধান্ত কৌমুদী পড়ি, সেখানে বরদাচার্যকে দেখি বা ভট্টজি দীক্ষিতকে দেখি, তারা বৃত্তি অংশে নিজের কিছু মতবাদ দিয়ে গেছেন। ঠিক আছে, এবার দেখো সেই মতবাদগুলো একটু দেখতে হবে। ঠিক আছে, সেখান থেকে কিন্তু আসতে পারে। এবং তোমাদের মনে আছে কিনা জানি না, আমি কারক পড়ানোর সময় তোমাদেরকে কারকের ষষ্ঠী বিভক্তির একটি বিশেষ সূত্র পড়ানোর সময় বলেছিলাম যে এই অংশটা তোমাদের কিন্তু বোধ পরীক্ষণ আসার জন্য উপযুক্ত। কি মনে পড়ছে? বলেছিলাম, যারা পুরোনো ব্যাচের ছাত্রছাত্রী এখানে যারা রয়েছে, 2-1জনকে দেখতে পাচ্ছি আমি। তো তো তাদের কিন্তু কারক পড়িয়েছি এবং আমি বলেছিলাম। ঠিক আছে, মানে সেখানে কি বৃত্তি অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ব্যাকরণ সাহিত্যের ইতিহাস, বিভিন্ন আচার্যের বংশ পরিচয়, তাদের রচিত গ্রন্থ, তার গ্রন্থের টিকা টিপ্পনী নিয়ে একটা বড় প্যারাগ্রাফ দিয়ে দিল, সেখান থেকে কিন্তু
বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, মহাভাষ্য মহাভাষ্য থেকে কিন্তু আসেনি এখনো, কিন্তু পরবর্তীতে মহাভাষ্যের একটা যে কোনো প্যারাগ্রাফ তুলে দিয়ে সেখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন হবে এবং তোমরা বোধ পরীক্ষণ দেখতে পাবে। মিলিয়ে নিয়েও বলবে, আজকে স্যার ক্লাসে কথাটা বলেছিলেন মহাভাষ্য থেকেও তোমাদের বোধ পরীক্ষণ আসতে পারে, এখনো আসেনি কিন্তু আজ থেকে কিছুদিন পরে তোমরা নেটে দেখতে পাবে মহাভাষ্য থেকে তোমাদের বোধ পরীক্ষণ আসছে। ঠিক আছে, আমাদের এনটিএ থেকে 2 স্টেপ আগে গিয়ে ভাবতে হবে। এনটিএ ভাবার পরে যদি আমি সেই ভাবনাটা ভাবি, আমি প্রতিদিন পিছিয়েই থাকবো এনটিএ থেকে। এনটিএ ভাবার আগে আমি যদি ভেবে ফেলি আমি এনটিএ থেকে 1 কদম আগে যেতে পারবো, তাই না? আমাকে আগে থেকে ভাবতে হবে। ভাষা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেই গুরুত্বপূর্ণ অংশগুলোকে আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে। ঠিক আছে, সেগুলো থেকে চিহ্নিত করা অলরেডি চলছে এবং তার উপর কোশ্চেন এবং প্যারাগ্রাফের রেডি চলছে তোমাদের জন্য, তোমাদের দেওয়া হবে, চিন্তা নেই। কাব্যশাস্ত্র যারা রয়েছে, কাব্যশাস্ত্রের সাহিত্য দর্পণের বেশ কিছু পরিচ্ছেদ রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষত দ্বিতীয় পরিচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট, তৃতীয় পরিচ্ছেদ মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আসার জন্য। দ্বিতীয় এবং তৃতীয় ভালো করে পড়বে, প্যারাগ্রাফ আসার জন্য খুব গুরুত্বপূর্ণ জায়গা। কাব্য প্রকাশের চতুর্থ উল্লাস, পঞ্চম উল্লাস এবং দ্বিতীয় উল্লাস খুব গুরুত্বপূর্ণ কাব্য প্রকাশের বোধ পরীক্ষণের জন্য। দ্বিতীয়, পঞ্চম এবং চতুর্থ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? ভালো করে পড়তে হবে, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে আমি পড়িয়েছি এই জায়গাগুলো। ধর্ণালোকের কিছু স্থল রয়েছে, কিছু জায়গা রয়েছে যেগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ধর্ণালোক শুধুমাত্র আমরা কি করি, গুটি কয়েক স্টাডি মেটেরিয়াল পড়ে চলে যা করলে হবে না, জায়গাগুলো আমি বলে দেবো, সেগুলোকে পড়তে হবে। বক্রোক্তিজীবীদের বেশ কিছু অংশ রয়েছে, বৃত্তি অংশ রয়েছে। আমাদের বক্রোক্তিজীবীদের কারিকা ভাগ রয়েছে, বৃত্তি ভাগ রয়েছে। কারিকা ভাগ থেকেই যে সবসময় আসবে এমন না, বৃত্তি ভাগ থেকে কিন্তু তুলে দিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, এরপরে গদ্য এবং চম্পু কাব্যের মধ্যে শুকনাসোপদেশ থেকে পূর্বেও এসছে, পরবর্তীতেও আসবে। এই শুকনাসোপদেশ বলো, বিশ্বজিৎ চরিতম বলো, হর্ষচরিতম বলো, এখানে আমাদের কি সমস্যা হয়? আমাদের দুটো সমস্যা হয়। এক, আমরা অলংকার এবং মেনলি অলংকার নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খুব সমস্যা হয়। শুকনাসোপদেশ তুলে আমাদের জিজ্ঞাসা করে এখানে কোন অলংকার হয়েছে, এখানে কি হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অলংকারটা বুঝতে অসুবিধা হয়। তো অলংকারের বেশ কিছু জায়গার কনসেপ্ট এবং শুকনাসোপদেশ এবার আমি তোমাদের ঠিক করেছি যে শুকনাসোপদেশের গুরুত্বপূর্ণ জায়গা আমি তোমাদের পড়াবো, ব্যাচেই পড়াবো, কারণ না পড়ালে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। ওখানে কেন সেই অলংকার গুলো হচ্ছে, অলংকারের জায়গাগুলোকে বুঝতে হবে, কেন ওই অলংকার হলো, কেন রূপক হলো, কেন ব্যতিরেক হলো, এই জায়গাগুলোকে বুঝতে হবে। সেই জায়গাগুলোকে তোমাদের শুকনাসোপদেশে বেশি অলংকারের প্রয়োগ রয়েছে, প্রচুর অলংকারের প্রয়োগ রয়েছে শুকনাসোপদেশে, বাণভট্ট করেছেন। তো সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। নলচম্পুতে প্রচুর শ্লেষের প্রয়োগ রয়েছে, ত্রিবিক্রম ভট্টের যাই কাব্য পড়ো না কেন, প্রচুর শ্লেষাত্মক রচনা ওই নলচম্পু। ঠিক আছে, তোমরা যদি দেখো তোমাদের 11 না 12-এ বোধহয় আর্যাবর্তনম বলে একটি অংশ পড়তে হতো, ছোট্ট একটি অংশ, সেটা পড়তে গিয়েও তোমরা লক্ষ্য করেছো সেখানে কিভাবে উনি শ্লেষের প্রয়োগ করেছেন। দেখবে তোমরা যারা 11-12 ভালো করে পড়েছো তারা মনে থাকবে, জানি না মনে আছে কিনা কারোর, আর্যাবর্তনম মনে পড়তে আছে, হয়েছে। আর্যাবর্ত পড়ানো ছিল। কিন্তু ওখানেও বিশাল বড় বড় নল ওয়ার্ড, সম্পত্তি। একটা ওয়ার্ড কি সমাজ হ্যাঁ সন্ধি করে বিশাল বড় বড় করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ আসে। নলচম্পু থেকে এখনো আসেনি, নলচম্পু থেকে আসার একটা গুরুত্বপূর্ণ, নলচম্পুর ওই আর্যাবর্ত নামেরই, যেখানে আর্যাবর্তের বর্ণনা রয়েছে, ওখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অলংকারের প্রয়োগ হয়েছে, বিভিন্ন ধরনের আহ, উম, প্রশ্ন আসার মতো স্থল রয়েছে ওখানে, ওখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও মহাকাব্য থেকে কিছু শ্লোক, এখনো তোমরা এটা দেখোনি কিন্তু আমি তোমাদের বলছি, পরবর্তীতে এখন শুধু গদ্য দেখতে পাও। তো তোমরা যদি কি আমার মক টেস্ট দিয়ে থাকো, ফুল মক টেস্ট এখনো তোমাদের নতুন এইখানে নেওয়া হয়নি, ফুল মক টেস্টে কিন্তু আমার যাজ্ঞবল্ক্য স্মৃতি বলো বা অন্যান্য গদ্য বাদ দিয়েও পদ্য থেকেও আমি তোমাদেরকে মক টেস্টে প্রশ্ন রেডি করে দিয়েছি, যেখানে 4-5টা শ্লোক দেয়া রয়েছে, তার থেকেও কিন্তু প্রশ্ন। এতদিন তোমরা পরীক্ষা শুধুমাত্র দেখেছো গদ্য থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে, শ্লোক থেকেও প্রশ্ন আসতে পারে। মহাকাব্যর দেখা গেল শিশুপাল বধে 5-7টি শ্লোক দিয়ে দিল, দেওয়ার পর সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসবে, কি অলংকার হয়েছে, কি ছন্দ হয়েছে, কোন একটা শব্দ তুলে দিয়ে তার গ্রামাটিকার নলেজ জিজ্ঞাসা করতে পারে, কোন একটা
শব্দ তুলে তার প্রতিশব্দ জিজ্ঞাসা করতে পারে, সরাসরি জিজ্ঞাসা করতে পারে যেগুলো, যে এই প্যারাগ্রাফটি দেওয়া হয়েছে এটি কোন কাব্য থেকে দেওয়া হয়েছে, শিশুপাল বধ থেকে দেওয়া হয়েছে নাকি কিরাতার্জুনিয়াম থেকে দেওয়া হয়েছে নাকি রঘুবংশ থেকে দেওয়া হয়েছে, এরকম প্রশ্ন সহজ লেভেলের করতে পারে। তো এই ধরনের কিন্তু কনসেপচুয়াল প্রশ্ন বা সোজা প্রশ্ন কিন্তু মহাকাব্য থেকে তোমরা দেখতে পাবে, যেটা এখনো পর্যন্ত আসেনি কিন্তু পরবর্তীতে আসবে বলে আমি দৃঢ় বিশ্বস্ত। তাহলে সিলেবাসের সম্ভাব্য জায়গা যেগুলো, সেগুলো কি তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোন কোন জায়গাগুলো থেকে আসতে পারে বা কোন কোন জায়গাগুলো বুঝতে হবে, পড়তে হবে? ক্লিয়ার বিষয়টা তোমাদের কাছে আশা করি। এরপরে আমরা কি ক্লিয়ার তো বিষয়টা একটু হলেও, নাকি ক্লিয়ার না? কোনো সংশয় থাকলে বলো। এরপর আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে কি, আমরা একটু দেখে নেব যে এই যে কোন জায়গা থেকে আসবে সেটা তো আমাকে নির্বাচন করতে হবে এবং আমাকে প্রোগ্রেস করতে হবে, এক জায়গায় থেমে থাকলে চলবে না। আমাকে দেখতে হবে আজ আমি, মানে এই প্রোগ্রেসটা খুব দরকার। প্রোগ্রেস লার্নিং একটা খুব গুরুত্বপূর্ণ মেথড, যেটা নেটের এত বড় সিলেবাসে নিজেকে সেলফ মোটিভেট রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে আমার প্রোগ্রেস হচ্ছে কিনা। আমি এই অক্টোবরের 3 তারিখে যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আমি দেখার চেষ্টা করব যে অক্টোবরের 10 তারিখে কি আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি, নাকি না আমার একটু অগ্রগতি হয়েছে বা অধোগতি হয়েছে, আমি পিছিয়ে পড়েছি না একটু এগোতে পেরেছি। এই প্রতিদিন নিজের আত্ম যে বিবেচন বা আত্ম পরীক্ষণ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা প্রতিনিয়ত করতে হবে আমাকে নিজেকে। না হলে তুমি নিজেকে সেলফ মোটিভেট রাখতে পারবে না। আমার যদি মনে হয় না আমি আগে থেকে ইমপ্রুভ করেছি, সেলফ মোটিভেট আসবে, অবশ্যই আসবে। তার জন্য নিজেকে কোশ্চেন করতে হবে, নিজেকে দেখতে হবে, ঠিক আছে? এবারে তোমাদেরকে কি করতে হবে, পিওয়াইকিউ গুলোকে ভালো করে বুঝতে হবে প্রথমে। শুধু ওই দেখলাম আনসার কি থেকে মিলিয়ে নিলাম যে এটা উত্তর হয়েছে তার মানে এটা, এরম করলে হবে না। পিওয়াইকিউ করা মানে, পিওয়াইকিউ অ্যানালিসিস কাকে বলে সেটা কালকে তোমাদের বিমল স্যার ভালো করে বুঝিয়ে দিয়েছেন, যে দ্যাট ইজ পিওয়াইকিউ অ্যানালিসিস। ওটাকেই পিওয়াইকিউ অ্যানালিসিস বলে। তোমরা শুধুমাত্র উত্তর খুঁজে চলে যাও, এরম করলে হবে না। বাকি অপশন গুলোকে নিয়েও একটু বিচার বিশ্লেষণ করতে হবে। এটাকে পিওয়াইকিউ অ্যানালিসিস বলে। এটা যে করতে পারবে সে বুঝতে পারবে যে হ্যাঁ তার প্রোগ্রেস হচ্ছে, এটা করতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা মূল গ্রন্থ যেখান থেকে সম্ভাব্য স্থল, এবার দেখো তুমি সিলেবাসে পিওয়াইকিউটা অ্যানালিসিস করলে, করার পর তুমি দেখলে যে এই জায়গা থেকে আমার কি হচ্ছে, পরীক্ষায় বারবার আসছে, সাহিত্য দর্পণের এই জায়গা থেকে বারবার আসছে, তর্ক ভাষার এই জায়গা থেকে বারবার আসছে, মানে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, পরবর্তীতে এই জায়গা থেকে আসতে পারে। এই কনসেপ্টটা যখন আমার পরিষ্কার একটা ধারণা হয়ে যাবে, তখন ওই টেক্সের ওই জায়গাগুলোকে আমাকে কি করতে হবে, অন্তত পক্ষে মূল জায়গাগুলোকে দুবার পড়তে হবে আমাকে, মূল গ্রন্থটাকে পড়তে হবে। এবং শুধু পড়লে হবে না, কোন স্থলে যদি সমস্যা হয়, বুঝতে না পারো, হতে পারে কেউ একা পড়ো, সে তার কাছে কোনো দাদা হতে পারে, কোনো টিচার হতে পারে, তার সাহায্য নাও, নিয়ে সেই জায়গার কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। আমার এখানে যারা আমার পেড ব্যাচে রয়েছে, যারা এমনি রয়েছে, যারা আমার সময় অনুযায়ী আমি, যারা ফ্রি ব্যাচে যারা রয়েছে, যারা এখন পড়ছে, পেড ব্যাচে যারা ছাত্রছাত্রী নয়, তারাও যদি আমি সময় পাই অবশ্যই ফোন করলে আমার থেকে সাহায্য পাবে। কোনো যদি প্রবলেম হয় অসুবিধা নেই, আমি হেল্প করব। আমার যদি সময় হয় আমি অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তো দেখতে হবে যে কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, বোঝার চেষ্টা করতে হবে সেই জায়গাগুলো। অনেক সময় ব্যস্ততার কারণে হয়তো হয়ে ওঠে না সেই জায়গাগুলোকে ক্লিয়ার করা, কিন্তু চেষ্টা করতে হবে, ঠিক আছে? এরপরে সেগুলোকে খাতায় নোট করতে হবে, ঠিক আছে? খাতায় নোট করতে হবে, খাতায় নোট করে এবং মাঝে মাঝে সেগুলোকে খুলে দেখতে হবে বা রিভিশন করতে হবে। এবং যারা এখানে যারা পেড ব্যাচে পড়ছো তাদের তো ঠিক আছে, চলো তাদের জন্য কোশ্চেন আনসার আমি রেডি করে দেবো, বোধ পরীক্ষণ রেডি করে দেবো। তোমাদের জন্য যারা এমনি রয়েছে তাদের জন্য মাসে আমি একটি করে হয়তো এমনিও চেষ্টা করব মাসে একটি করে বোধ পরীক্ষা নিয়ে এসে তোমাদের করানোর। কিন্তু সপ্তাহে একটি করে তোমরা কোথা থেকে প্র্যাকটিস করবে? তার জন্য নিজেকে কি করতে হবে, আমি তো কোনো একটা টপিক যখন পড়াচ্ছি, প্রশ্ন তৈরি করছি, তোমাদের প্র্যাকটিসও করাবো। তোমরা দেখবে যে স্যার তো এই প্রশ্ন করছে, এইভাবে করার চেষ্টা করছে, তাহলে আমরাও একটু করার চেষ্টা করি। দেখি যে হ্যাঁ এই প্যারাগ্রাফটা পড়ে আমি দেখি তো 4টে প্রশ্ন বানাতে পারছি কিনা, কেরম প্রশ্ন হতে পারে, এই প্রশ্ন একটু তৈরি করো। অফ টাইমে দেখো, নিজেকে দেখবে অনেকটা, এখানেই অগ্রগতি, এইগুলি অগ্রগতির উপায়। প্রশ্ন সলভ করার আগে নিজেকে প্রশ্ন করার চেষ্টা করি। এটা আমি প্রথম দিন থেকে প্রত্যেককে বলেছি যে কোনো একটা জায়গা যখন পড়ছো,
সেই জায়গাটাতে ভাবার চেষ্টা করতে হবে যে এইখান থেকে এনটিএ আমাকে কতভাবে কাবু করতে পারে প্রশ্ন করে। সহজ প্রশ্ন তো করে কাবু করতে পারবে না, কিন্তু শক্ত প্রশ্ন ঘুরিয়ে প্রশ্ন কতভাবে করে এনটিএ আমাকে কাবু করতে পারে, এই প্রশ্নগুলোকে নিয়ে ভাবতে হবে প্রতিনিয়ত। যখন তুমি এই প্রশ্নগুলো তৈরি করবে না, তুমি নিজেই বুঝতে পারবে তোমার প্রোগ্রেসটা কিভাবে হচ্ছে। আর লাস্ট যেটা রিভিশন, রিভিশন তো মাস্ট করতেই হবে, এর কোনো বিকল্প নেই। ঠিক আছে, এই নির্বাচনের কৌশল যদি ঠিকমতো আর অগ্রগতি যদি করতে চাও, এই 5টা যে পয়েন্ট বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, এগুলোকে কিন্তু করতেই হবে বাবা, প্রত্যেকটা করতে হবে। ঠিক আছে, এইটুকুনি তো গেল আমাদের বোধ পরীক্ষণ কি, এখানে আমাদের সমস্যা কি, সমাধানের উপায় কি, এবং আমরা নিজেদেরকে প্রোগ্রেস কিভাবে করব, নিজেদেরকে অগ্রগতি কিভাবে করব, সেই সমস্ত বিষয় নিয়ে আমি যেটুকুনি অ্যাজাম করেছি বা বুঝতে পেরেছি, সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। এর বাইরে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে একটু আমাকে কনফেস করতে পারো। আমি যদি ইনস্ট্যান্ট কোনো সমস্যা যদি সমাধান পাই তো বলবো, এবং এরপর যে সেশনটা শুরু করব এরপরে, সেটাতে আমরা একটি কোনো প্যারাগ্রাফ নিয়ে সেটা বুঝবো এবং তার প্রশ্ন উত্তর করার চেষ্টা করব। ঠিক আছে, চলো, কেউ যদি কারো এক্সট্রা এই বাদ দিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু বলতে পারো, কারো যদি না থাকে তাহলে দ্বিতীয় পর্বে আমরা যাওয়ার চেষ্টা করবো। কি কি বললাম বা কি কি করতে হবে, কি বোঝালাম, বিষয়গুলো প্রত্যেকের কাছে মোটামুটি বোঝা গেছে তো? ইয়েস অর নো টাইপ করে জানাতে পারো, মাইক অন করেও বলতে পারো, এবং হ্যান্ড রাইজ করেও সমর্থন করতে পারো যদি মনে হয়। ঠিক আছে, বোঝা গেছে তো? যদি মাইক অন করে বলতে আসবার আমি হ্যান্ড রাইজ করতে বলবো, একটু হ্যান্ড রাইজ করতে তো কারোর আপত্তি থাকার কথা না? যারা যারা আছো প্রত্যেককে আমি এক্সপেক্ট করবো একটু হ্যান্ড রাইজ করো। আচ্ছা, তো আশা করছি প্রত্যেকের এই পর্যন্ত ক্লিয়ার এবং কারোর কোনো সংশয় আপাতত নেই। তো এরপরে আমরা পরবর্তী পর্বে যাওয়ার চেষ্টা করব, যেখানে আমরা আজকে 5 থেকে 6টি প্রশ্ন দেখব। যে প্রথমে আমরা প্যারাগ্রাফটাকে বোঝার চেষ্টা করব এবং দেখব যে ঠিক কোন ধরনের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারে বলে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী অংশে যাওয়া যাক। তো প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিনে একটি প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এবং কি বলা হয়েছে দেখো, যে অধোলিখিতানুচ্ছেদম পঠিত্বা প্রশ্নস্য উত্তরে প্রদীয়তাম, অর্থাৎ নিচের প্যারাগ্রাফটা পড়ে তোমাকে উত্তর করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটু প্যারাগ্রাফটাকে পড়ে নেবো। ঠিক আছে, কি বলতে চাইছে একটু দেখবো। দেখো প্রথমে বলছে যে বিষয়িনা অনিগীর্ণস্য বিষয়স্য তেনৈব সহ তাদাত্ম প্রতীকৃত স্বরূপা, অর্থাৎ এখানে যে অংশটা দেয়া হয়েছে স্বরূপা, সাধ্য বসানা, এই বিষয়গুলো যখনই আসছে আমাকে বুঝতে হবে যে এটি লক্ষণা থেকেই কাব্যের বা অর্থের শক্তি যেগুলো রয়েছে, শব্দবোধের যে শক্তি রয়েছে, সে শক্তির 3 প্রকার। শব্দের যে শক্তি যে বোঝাতে হয়, শব্দ থেকে যখন অর্থের বোধ হয়, কিছু শক্তি আছে যার দ্বারা শব্দ থেকে অর্থ বোধগম্য হয়। শব্দ বা অর্থ যদি বলি, অর্থ 3 প্রকার, একটা বাচ্যার্থ, একটি লক্ষ্যার্থ, একটি বঙ্গ্যার্থ। এবং সেই বাচ্যার্থ যার দ্বারা বোধগম্য হয় সেই শক্তির নাম কি? অভিধারূপ ব্যাপারের দ্বারা বা অভিধারূপ শক্তির দ্বারা অভিধেয় অর্থের বোধগম্যতা জন্মায় আমাদের। লক্ষণারূপ ব্যাপারের দ্বারা বা শক্তির দ্বারা আমাদের লক্ষ্যার্থের বোধ জন্মায়, এবং ব্যঞ্জনারূপ যে ব্যাপার তার দ্বারা আমাদের বঙ্গ্যার্থের বোধ জন্মায়। এইটুকুনি বিষয় আমাদের সকলেরই কম বেশি জানা আছে, এটা আমরা আশা করতে পারি। তো এইগুলো নিয়ে তোমাদের পরেও আমি লক্ষণা নিয়ে ডিটেলে ক্লাস করবো, এবং খুব শিগগিরই পুরো লক্ষণা নিয়ে ডিটেলে একটি ক্লাস খুব শিগগিরই তোমাদের জন্য নেওয়ার চেষ্টা করবো আমি। তো আজকে এই যে অংশ, হ্যাঁ বলো। এটা সাহিত্য দর্পণে আছে। ভেরি গুড। যাই হোক, পরে দ্বিতীয় এটা অধ্যায়। তোমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। যাই হোক, আমরা একটু পড়ে নি কি বলছে দেখো। ওখানে প্রথমে আমাদের একটু জানতে হবে যে এই নিগীর্ণ অনিগীর্ণ বিষয়টা কি। এখানে তো বলা হলো যে যে কি বলা হয়েছে, যে বিষয়িনা অনিগীর্ণস্য বিষয়স্য তেনৈব সহ তাদাত্ম প্রতীকৃত স্বরূপা। ঠিক আছে, মানে কি বলছে, যখন কোন একটি বিষয়ের সাথে, মানে যে লক্ষণার ক্ষেত্রে বিষয়ের দ্বারা, তেন বলা হয়েছে, তেন মানে সেই বিষয়ীর দ্বারা যে অনিগীর্ণ হয়ে যায়, মানে অতিরস্কৃত যে মুখ্যার্থ রয়েছে
তার যখন তাদাত্ম্য প্রতীতি হয় তাকেই সারবা বলে। বিষয়টা অনেকটা এরকম, দুটো বিষয় রয়েছে, একটা নিগীর্ণ একটি অনিগীর্ণ। এর আগের যে অংশে কারিকাটা রয়েছে সেটা যদি আমরা একটু পড়ি, সেখানেই বলা আছে যে বিষয়স্য অনিগীর্ণস্য অন্য তাদাত্ম্য প্রতীতিকৃত এরকম বলা হয়েছে। সেটাই হয়তো সারবা, মানে যখন দুটো বিষয়ের উল্লেখ থাকবে, লক্ষণার যখন উদাহরণ, পরে আমরা উদাহরণ দেখব, তা আমি একটু বলছি। ধরো বলা হলো শ্বেতঃ ধাবতি, সাদা ছুটছে। এই যে সাদা ছুটছে, তো আমাদের যখনই বলা হলো সাদা ছুটছে, তখন বুঝতে হবে যে সাদা কখনোই ছুটতে পারে না, কারণ সাদা হচ্ছে একটি গুণ, আর গুণ বলো ক্রিয়া বলো সবকিছুই দ্রব্যকে আশ্রয় করে থাকে। কারণ দ্রব্যের মধ্যেই ক্রিয়া বলো গুণ বলো সমস্ত কিছু থাকে। যেমন গোলাপ একটি দ্রব্য, তার যে রক্তিমতা বা রক্তিম বর্ণ সেটা সেই দ্রব্যটাকে আশ্রয় করে থাকে, ঠিক আছে। বা কোন একটি ঘোড়া, তার মানে ধাবন যে ক্রিয়া, ধাবন ক্রিয়াতে প্রসিদ্ধিকার রয়েছে ভালো ছোটেকে, অস্ত্র ভালো ছোটে। তো যখন শ্বেতঃ ধাবতি বলা হলো যে সাদা ছুটছে, সাদা তো ছুটতে পারে না, কারণ গুণে কোনোদিনও ক্রিয়া থাকে না, ক্রিয়া সবসময় দ্রব্যতেই থাকে। তো গুণ ক্রিয়া করতে পারে না, তো সাদা রং কখনো ছুটতে পারে না। তাই ছুটতে গেলে সাদা রং কোনো একটা দ্রব্যকে আশ্রয় করেই থাকতে হবে। তো যখন আমরা বুঝতে পারি না, অর্থের প্রতীতি হচ্ছে না, মুখ্যার্থ বাধাপ্রাপ্ত হচ্ছে, তো তখন আমাদের কি করতে হয়, আর একটা বিষয়ের আমাদের যে অধ্যাহার করতে হয়। আমরা অশ্বহ শ্বেতঃ অশ্বহ ধাবতি, সাদা ঘোড়া ছুটছে, বাইরে থেকে একটি শব্দকে আমরা কি করি, আমরা অধ্যাহার করি বা নিয়ে নিই। তো সেটাই বলা হচ্ছে নিগীর্ণ। মানে কি, নিগীর্ণ মানে হচ্ছে সেটাই যখন কি করা হয়, অন্য একটি, যখন বিষয় এবং বিষয়ী দুটোরই উল্লেখ থাকবে। যে যখন আমি বললাম শ্বেতঃ ধাবতি, তখন কিন্তু বিষয়ের উল্লেখ আছে, বিষয়টার উল্লেখ নেই, ঠিক আছে। সাদাটা কে সেটা বলা নেই। যখন আমি স্পষ্টত বলবো শ্বেতঃ অশ্বঃ ধাবতি, তখন ওটা অনিগীর্ণ, অর্থাৎ বিষয় এবং বিষয়ী দুটোরই উল্লেখ যখন থাকে, তখন সেটাকে অনিগীর্ণ বলা হয়। এই জন্য বলা হলো, দেখো বিষয়ী না অনিগীর্ণস্য বিষয়স্য, যখন বিষয়ের দ্বারা বিষয়ী, বিষয়ীর দ্বারা বিষয়ী যখন অনিকীর্ণ হয়, এবং একে অপরের সঙ্গে যখন তারা তাদাত্ম্য সম্বন্ধের দ্বারা, তাদাত্ম্য সম্বন্ধ মানে অভেদ সম্বন্ধ, সহজ ভাষায় বলতে গেলে অভেদ সম্বন্ধ তাদাত্ম্যম, অভেদ সম্বন্ধকে তাদাত্ম্য বলা। অর্থাৎ সাদা রংটা এবং অশ্বটা একে অপরের মধ্যে, এদের মধ্যে কোনো ভেদ নেই, এটা অভেদ। এই মানে সাদা তো ছুটতে পারে না, সাদা ছুটতে পারে না বলেই আমি অশ্বের অধ্যাহার করছি, অশ্বকে এখানে নিচ্ছি অর্থে বোধের জন্য, বাইরে থেকে একটা অর্থকে নিয়ে আসছি, বাইরে থেকে একটা শব্দকে নিয়ে আসছি অর্থ প্রতীতির জন্য। তো দুটোর মধ্যে তাদাত্ম্য সম্বন্ধ আছে বলেই আমি অশ্বকে নিয়ে আসছি। ওই তাদাত্ম্য প্রতীতি যখন হয়, তখন সেটাকে বলা হয় সারোপা লক্ষণা, ঠিক আছে। আর যখনই দুটোর মধ্যে একটির উল্লেখ থাকবে না, এখানে যেমন যখন আমি শ্বেতঃ ধাবতি বলবো, তখন কিন্তু সেটা হবে কি সাধ্য বসানিকা। আর যখন শ্বেতঃ অশ্বঃ ধাবতি, শ্বেতেরও উল্লেখ করেছি অশ্বেরও উল্লেখ করেছি, তখন সেটা হবে হচ্ছে তোমার সারোপা লক্ষণা, ঠিক আছে। তো সারোপা এবং সাধ্য বসানোর মধ্যে দুটো মানে সূক্ষ্ম যে তফাৎ, সব থেকে প্রথমে বুঝতে হবে বিষয় এবং বিষয়ী দুটোরই যদি উল্লেখ থাকে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, দুটোই একই বিভক্তিতে একই বচনে থাকবে। যেমন এখানটা যদি আমরা একটু দেখি, শ্বেতঃ অশ্বঃ ধাবতি, এই জায়গাটা যদি আমরা একটু দেখি, দেখো কি বলা আছে, শ্বেতঃ অশ্বঃ ধাবতি, এইখানটা একটু দেখো, এই যে কি বলা আছে দেখো, শ্বেত প্রথম আর এক বচনে রয়েছে, অশ্বঃ প্রথম আর এক বচনে রয়েছে, দুটোই প্রথম আর এক বচনেই রয়েছে। বিষয় এবং বিষয়ী সবসময় একই বিভক্তিতে থাকে, এবং উভয়ের মধ্যে অধিকাংশ স্থলে তাদাত্ম্য সম্বন্ধ থাকে। এবং এই তাদাত্ম্য প্রতীতির দ্বারা যখন ওই বিষয়ের দ্বারা বিষয়ের বোধ হয়, তখন তাকে সারোপা লক্ষণা বলা হয়। আর সাধ্য বসানাতে কি হয়, দুটোর উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে যে কোনো একটির উল্লেখ থাকবে, তখন সেক্ষেত্রে সাধ্য বসানো হবে। এইটুকুনি আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার। তো সে কথাটাই বলা হয়েছে। এবং কি বলা হলো পরের লাইনে দেখো, বলছে ইয়ম এব রূপকালঙ্কারস্য বীজম, বিশ্বনাথ এই সারোপা লক্ষণাটাকেই
রূপক অলংকারের বীজ বলেছেন। এরপরে তিনি কি বলছেন যে রূঢ় উপাদান লক্ষণা সারপা যথা অস্পহ শ্বেতঃ ধাবতি। অর্থাৎ এখানে রূঢ়ি উপাদান সারপা লক্ষণা হয়েছে, রূঢ়ি উপাদান সারপা লক্ষণা হয়েছে। এবার কিছু কনসেপ্ট আমি তোমাদেরকে বোঝাবো যেটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমাকে বুঝতে হবে, সারপাটা তো আমরা বুঝে গেছি, যখন বিষয় এবং বিষয়ী দুটোই উল্লেখ থাকবে তখন সারপা। শ্বেতঃ অস্প ধাবতি, এখানে দুটোরই উল্লেখ রয়েছে তাই এটি সারপা। এবার রূঢ়ি কেন? রূঢ়ি এই কারণে, কারণ ধাবন ক্রিয়া বা ছোটাতে রূঢ়ি শব্দের অর্থই হচ্ছে প্রসিদ্ধি। ঠিক আছে, এই ছোটাতে প্রসিদ্ধি কার রয়েছে? সব থেকে ভালো ছোটে কে? চিতাবাঘ ভালো ছোটে, ঘোড়া ভালো ছোটে, তো এদের প্রসিদ্ধি রয়েছে, ধাবন ক্রিয়াতে এদের প্রসিদ্ধি রয়েছে বলে অশ্ব শ্বেত ধাবতি, এটা রূঢ়ি সারপা লক্ষণা। আর উপাদান কেন? উপাদান হচ্ছে সে কারণেই, উপাদান তাকেই বলা হয়, উপাদান হচ্ছে সেটাই, উপাদানের যদি ভালো করে আমরা যদি সাহিত্য দর্পণ পড়ি, সেখানে একটি ভালো মানে সংস্কৃতেই বলেছেন তিনি, এটি ভালো লক্ষণ করেছেন। তিনি বলেছেন, দেখবে কেউ যদি সাহিত্য দর্পণ পড়ো, সেখানে দেখবে বলা রয়েছে যে মুখ্যার্থস্য ইতরাক্ষেপঃ, যখন মুখ্যার্থের থেকে ভিন্ন কোনো একটির আক্ষেপ করা হয়, কি কারণে আক্ষেপ করা হয়? বলছে বাক্যার্থ অন্বয় সিদ্ধায়ে, বাক্যের অর্থের অন্বয় সিদ্ধির জন্য যখন মুখ্যার্থের থেকে ভিন্ন কোনো কিছুর আক্ষেপ করা হয়। যেমন আমি যদি বলি শ্বেতঃ ধাবতি, শুধু তো সাদা ছুটতে পারে না, তাই মুখ্যার্থ থেকে ভিন্ন, শ্বেত মানে কি সাদা, তাই সাদা থেকে ভিন্ন আরেকটির আক্ষেপ করছি আমি, অশ্ব মানে সাদা বর্ণের ঘোড়া, এই অশ্বটার আমি আক্ষেপ করছি। যখন অর্থ প্রতীতির জন্য, বাক্যটির সেন্টেন্স বোধের জন্য আমি যখন বাইরে থেকে আরেকটি শব্দের কি করছি, আক্ষেপ করছি, তখন সেটাকে বলা হয়। এবং তারপরে তিনি আরেকটি কথা বলেছেন যে স্যাৎ আত্মনো অপি উপাদানাৎ, অর্থাৎ বাইরে থেকে একটাকে তো নিয়ে এলোই সে তো, কিন্তু নিজের অর্থটাকেও বজায় রাখলো। সে তো তার যে শুদ্ধত্ব যে অর্থ, সেটাকে কিন্তু সে পরিত্যাগ করে দেয়নি। উপাদান এবং লক্ষণ লক্ষণার মধ্যে সব থেকে যেটা পার্থক্য, উপাদান লক্ষণার ক্ষেত্রে যে শব্দটা নিজে তার অর্থটাকে বজায় রাখে এবং বাইরে থেকে অন্য একটি শব্দকে অব্যাহার করে, যেমন সে তো তার শ্বেত বর্ণ বা শুভ্রত্ব বর্ণরূপ অর্থটাকে কিন্তু পরিত্যাগ করে দেয়নি, সে নিজের অর্থটাকে বজায় রেখেছে। তাই এখানে কিন্তু এখানে রূঢ়ি উপাদান সারপা লক্ষণা হলো। কেন রূঢ়ি হলো, কেন উপাদান হলো, কেন সারপা হলো, তিনটে কনসেপ্ট ক্লিয়ার সকলের কাছে? ইয়েস অর নো? কেউ একজনও যদি থাকো আমি আর একবার বলবো। কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? কেন রূঢ়ি হলো, কেন উপাদান হলো, কেন সারপা হলো, তিনটে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটু আমাকে কনফার্ম করবে। ক্লিয়ার? আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বলছি, একটা মূল জায়গা যেটা আপনি বুঝেছিলেন বুঝতে পারলাম, আহ, যেটা ওই শ্বেত অশ্ব ধাবতী, অর্থাৎ সে মানে শ্বেত ধাবতী, যেখানে আপনি শ্বেত শব্দটাকে বললেন গুণ, এবং গুণ এবং ক্রিয়া কখনো দ্রব্য ব্যতীত থাকতে পারে না। সেই ক্ষেত্রে সাদা একদম তো মানে সাদা তো আর একাকী দৌড়তে পারে না, কেননা মূলত ভাবে সাদা হচ্ছে বর্ণ, বর্ণ তো আর একাকী দৌড়তে পারে না, সেটা কোনো দ্রব্য, ধরুন ঘোড়া বা সেটা অন্য কোনো প্রাণী হতে পারে। যেহেতু আমরা ধাবমান, তীব্র ধাবমান প্রাণী রূপে আমরা ঘোড়াকেই গ্রহণ করে নেব, তো তাই আমরা মানে অশ্ব শব্দটাকে এইখানে বসাচ্ছি। তো স্যার বলতে চাইছি, হ্যাঁ, এই জায়গাটাকে বুঝতে পারলাম, তার পরবর্তী ওই রুটির অংশটা যদি আমাকে একটু ক্লিয়ার করে দেন। রূঢ়ি, রূঢ়ি শব্দের অর্থ প্রসিদ্ধি। এখানে ধাবন ক্রিয়া যেহেতু অশ্বের প্রসিদ্ধি রয়েছে, প্রসিদ্ধির জন্যই আমরা যেহেতু অশ্বটাকে এখানে অধ্যাহার করছি, সেই কারণে এটি রূঢ়ি হয়েছে। বোঝা গেল? রূঢ়ি শব্দের অর্থই প্রসিদ্ধি। হুম, পরে আরো একটি রূঢ়ি আমরা দেখব। এরপরে দেখো যেটা বলা হয়েছে, কি বলা হয়েছে এর পরের অংশটাতে, যে
অত্র হি শ্বেত গুণবান অশ্বহ অনিগীর্ণ স্বরূপ স্বসমবেত শ্বেত গুণ তাদাত্ম্যেন প্রতীয়তে। অর্থাৎ ব্যাপারটা এখানে বলতে চাইছে যে এখানে তোমার অশ্ব এবং শ্বেতের মধ্যে তাদাত্ম্য সম্বন্ধের দ্বারাই কিন্তু এরা কি হয়েছে, শ্বেতবান অশ্ব, মানে শ্বেত যেহেতু একা ছুটতে পারে না, তাই বান এখানে কি মতু প্রত্যয়, মতু প্রত্যয় অস্থি অর্থে হয় সাদা অর্থ যুক্ত অশ্ব। এখানে দুটোর মধ্যে অনির্জীর্ণ স্বরূপ রয়েছে, মানে কি একটা অপরের মধ্যে অভেদ সম্বন্ধ রয়েছে। এই অভেদ ওই জন্য বলে সমবেত শ্বেত, শ্বেত এবং অশ্ব দুটোই হচ্ছে কি দ্রব্য সমবেত। ঠিক আছে, দ্রব্যের মধ্যে একে অপরের সঙ্গে সমবায় সম্বন্ধে থাকে, দ্রব্যের গুণ সবসময় সমবায় সম্বন্ধে থাকে। দর্শন পড়ানোর সময় বলেছি তোমাদের আমরা, ওই জন্য বলেছিলাম দর্শনের কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। গুণ এবং রূপ এগুলো সমস্ত দ্রব্যের সমবায় সম্বন্ধে থাকে। ঠিক আছে, তো ওই জন্য বলা হলো সমবেত শ্বেত গুণ তাদাত্ম্যেন প্রতীয়তে, এবং তাদাত্ম্যের দ্বারা তাদের মধ্যে প্রতীতি হয়। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, এরপরে কি বলেছে? হ্যাঁ স্যার, মানে যেটা আপনি বলছেন একটা অভেদ সম্বন্ধ হবে, যেমন সমবায় সম্বন্ধে আমরা পটের সঙ্গে তন্তুর সম্বন্ধ পাই, ঠিক সেই রকম শ্বেতের সঙ্গে যেন সমবায় সম্বন্ধ অবশ্যই। থাকবে। হ্যাঁ, সম্বন্ধ তো অবশ্যই থাকবে। এরপরে দেখো যেটা বলা হয়েছে যে এবার বলছে প্রয়োজনে যথা, এবার উপাদান তো হয়ে গেল, প্রয়োজনে যথা এতেহে কুন্তাহা প্রবিশন্তি। তো এখানে দেখো এতেহে, এটা এতে এখানে তৎশব্দের বা এতৎ শব্দের প্রথমার বহু বচন রয়েছে। কুন্তাতেও দেখো প্রথমার কুন্তা, কুন্তৌ, কুন্তাহা, এরকম বহু বচনে কুন্তাহা। তো বচন এবং বিভক্তি একই হবে, এবং বহু বচনে যেহেতু রয়েছে ক্রিয়াপদটা দেখো বহু বচনান্ত হয়েছে, প্রবিশান্তি হয়েছে। তো এটা দেখেই বুঝতে হবে যখন এতে কুন্তা বিষয় এবং বিষয়ী দুটোরই উল্লেখ রয়েছে, তো সারপা। ঠিক আছে, এবার বলা হলো কি যে কুন্তা প্রবেশ করছে। কুন্তা তো হচ্ছে বল্লম, বল্লম তো নিজে প্রবেশ করতে পারে না। তো আমাদেরকে মনে রাখতে হবে কুন্তা মানে কি, কুন্তাধারী কোন একজন পুরুষের প্রবেশ হচ্ছে। তো এইটা কি, এখানে কোন রকম প্রসিদ্ধি নেই, কুন্তা ধারণে তার প্রসিদ্ধি নেই, সেই কারণে এটা প্রয়োজন। প্রয়োজনটা কি, প্রয়োজনটা হচ্ছে রাজার যে দ্বার, সেই দ্বারে সে দাঁড়িয়ে আছে হাতে বল্লম নিয়ে, তার মানে কি তাকে দেখে অন্যান্যরা, অবাধ প্রবেশের যে বাধা রয়েছে, রাজার দরবারে অবাধ প্রবেশ করা যাবে না, একজন বাধা দেওয়ার জন্য কুন্তা ধারণ করে দাঁড়িয়ে রয়েছে, যে কেউ প্রবেশ করতে পারবে না, সেই প্রয়োজনেই রাজা তাকে নিয়োগ করেছে এখানে, সেটাই হচ্ছে তার প্রয়োজন। তো এই প্রয়োজনের কারণে সেটা হলো কি সারোপা প্রয়োজনবতী উপাদান লক্ষণা। উপাদান কেন, উপাদান আমি বলেছি উপাদান তখনই হবে যে, সরি উপাদান বলছি, এখানে তো প্রয়োজনবতী হয়েছে, যে উপাদান প্রয়োজনবতী লক্ষণা। ঠিক আছে, এবার দেখো এখানে মেন কি দাঁড়ালো, যে প্রয়োজনবতী উপাদান লক্ষণা হলো, আগেটা রূঢ়ি উপাদান লক্ষণা ছিল, এটা প্রয়োজনবতী হলো। তো উপাদান কেন উপাদান সেটা আগেও বলেছি, উপাদান হতে গেলে কি হতে হবে, যে অনিগীর্ণ হতে হবে। তাছাড়া আরেকটি বিষয় বলেছিলাম যে বাইরে থেকে আরেকটি অর্থকে অধ্যাহার করবে এবং নিজের অর্থটাকে অপরিবর্তিত রাখবে। এখানে কুন্তা তার নিজের অর্থটাকে অপরিবর্তিত রেখেছে এবং বাইরে থেকে এতেটাকে কি করেছে, অধ্যাহার করেছে। সে কারণে কিন্তু এটি প্রয়োজনবতী উপাদান সারোপা লক্ষণা হলো। ঠিক আছে, এরপর বলা হলো দেখো যে অত্র সর্বনামনা, এই দেখো বলা হচ্ছে অত্র সর্বনামনা কুন্তাধারী পুরুষ নির্দেশাত সারপত্বম। এখানে এতৎ, এই সর্বনাম শব্দটার দ্বারা, এই সর্বনামটার দ্বারাই কিন্তু এখানে কুন্তাধারী পুরুষ নির্দেশাত, এই কুন্তাধারী কোন পুরুষের নির্দেশ হচ্ছে। কারণ আমি বললাম তো কুন্তাহা প্রবিশন্তি, কুন্তা একা প্রবেশ করতে পারে না, যেই কারণে আমি কি করব, এতে বাইরে থেকে আর একটা অর্থকে নিয়ে আসবো, এতে হে কুন্তাহা প্রবিশন্তি। এতে মানে কি, কুন্তাধারী পুরুষাহা প্রবিশন্তি। তো এই যে অর্থটা পেলাম সেটাই এতৎ, এই যে সর্বনাম শব্দটা, এই সর্বনাম পদের দ্বারাই আমরা বুঝতে পারছি এখানে কুন্তাধারী পুরুষের নির্দেশ করা হয়েছে, সে কারণে এটি সারোপা লক্ষণা হয়েছে। ঠিক আছে, কেন সারোপা হয়েছে সেটাই বলা হলো এখানে। এরপর দেখো বলা হলো যে রূঢ় লক্ষণা সারোপা যথা কলিঙ্গ পুরুষ যুদ্ধতে। অর্থাৎ লক্ষণা কখন হয়, লক্ষণা হচ্ছে যে অন্য অর্থকে তো নেবেই কিন্তু নিজের অর্থটাকে পরিত্যাগ করবে, অর্থ সিদ্ধির জন্য
যখন অন্যের এটা পরিত্যাগ করে দেয়, নিজের অর্থটাকে যে বলা আছে দেখবেন যে নিজের অর্থটাকে অর্পণ করে দেয়। যদি আমরা কারিকাটা ভালো করে একটু মনে করার চেষ্টা করি, কারিকাতে যদি একটু দেখি, সেখানে পরিষ্কার দেখবে বলা আছে যে অর্পণম শস্য বাক্যার্থে পর বাক্যার্থ অন্যায় সিদ্ধায়, এরম একটা কিছু বলা আছে। ঠিক আছে, যে অর্পণম শস্য, নিজের অর্থকে সে অর্পণ করে দেয়, ত্যাগ করে দেয়। লক্ষণা লক্ষণা তখনই হয়, যেমন কলিঙ্গ শব্দের অর্থ কি? কলিঙ্গ মানে হচ্ছে কলিঙ্গ একটি দেশ, কিন্তু এখানে কলিঙ্গ যুদ্ধতে, কোনো দেশ তো আর যুদ্ধ করতে পারে না, কলিঙ্গ কি করে যুদ্ধ করবে? তো মুখ্যার্থ বাধা প্রাপ্ত হচ্ছে। সেই জন্য আমরা কি করছি, অর্থ প্রতীতির কারণে কলিঙ্গ দেশীয় পুরুষ যুদ্ধ করছে, এই অর্থটা গ্রহণ করছে। কলিঙ্গ দেশীয় পুরুষ কেন? অনেক দেশেরও তো পুরুষ রয়েছে, তাহলে কলিঙ্গ যুদ্ধতে কেন বলা হলো? তার মানে যুদ্ধতে কলিঙ্গ দেশের পুরুষদের বা কলিঙ্গ দেশের অধিবাসীদের যুদ্ধক্ষেত্রে বিশেষ পারদর্শিতা রয়েছে। যেমন ধাবন ক্রিয়াতে অস্ত্রের পারদর্শিতা রয়েছে বলে রূঢ়ি হয়েছিল, এরকম যুদ্ধ ক্রিয়াতে কলিঙ্গ দেশীয় পুরুষদের পারদর্শিতা রয়েছে, বিশেষ নিপুণতা রয়েছে, এবং সেটা প্রসিদ্ধি রয়েছে। মনুসংহিতা ইত্যাদি যদি পড়ি, সেখানেও আমরা দেখতে পাবো কলিঙ্গ দেশের কথা বলা আছে এখানে, যে কলিঙ্গ দেশীয় যোদ্ধাদের সবার প্রথমে রাখতে হবে। ঠিক আছে, এরকম বলা আছে মনুসংহিতাতে। তো কলিঙ্গ দেশের পুরুষদের যুদ্ধক্ষেত্রে পারদর্শিতার কথা প্রসিদ্ধ, তাই জন্য রূঢ়ি হয়েছে। এবং লক্ষণ লক্ষণা কেন? কলিঙ্গ তার নিজের দেশরূপ অর্থটাকে পরিত্যাগ করে কলিঙ্গ দেশীয় পুরুষ অর্থে নিজের অর্থটাকে কনভার্ট করে নিয়েছে, নিজের অর্থটাকে চেঞ্জ করে নিয়েছে, যে কারণে লক্ষণ লক্ষণা হয়েছে। ঠিক আছে, এবং কলিঙ্গ এবং পুরুষ দুটোরই উল্লেখ রয়েছে। যখন দুটোর উল্লেখ থাকবে, আমরা তখন সেটাকে কি করব, সেটা সারোপা হবে। দুটোর মধ্যে যদি বলা হতো, শুধু বলা হতো কলিঙ্গ যুদ্ধেতে, তখন কিন্তু সাধ্য বসানো হতো, সারোপা আর হতো না। ঠিক আছে, সারোপা তখনই হবে যখন বিষয় এবং বিষয়ী দুটোরই উল্লেখ থাকবে, শব্দতঃ একই বিভক্তিতে একই বচনে, তখন কিন্তু সারোপা হবে, বুঝতে হবে। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, অত্র কলিঙ্গ পুরুষয়ের আধারাধেয় ভাব সম্বন্ধ। এখানে কলিঙ্গ এবং পুরুষের মধ্যে আধারাধেয় ভাব সম্বন্ধ রয়েছে, কারণ কলিঙ্গ হচ্ছে দেশ, একটি আধার, তাতে থাকে কলিঙ্গ দেশীয় পুরুষেরা, আধারাধেয় ভাব সম্বন্ধ। যেমন আমি এখন চেয়ারে বসে রয়েছি, চেয়ারটা আমার আধার, আমি হচ্ছে আধেয়। তোমরা সবাই যে কোনো জায়গায় বসে রয়েছো, যাতে বসে রয়েছো তাতে সেটা আধার। যেমন ভারতবর্ষ হচ্ছে আধার, আমরা ভারতবাসী হচ্ছে আধেয়, এবং কলিঙ্গ হচ্ছে আধার, কলিঙ্গ দেশের বসবাসকারী পুরুষেরা হচ্ছে আধেয়, তাই তাদের মধ্যে আধার আধেয় ভাব সম্বন্ধ রয়েছে। ঠিক আছে, বলছে প্রয়োজনে যথা, প্রয়োজনটা কি? প্রয়োজনের উদাহরণ দিচ্ছি। প্রয়োজন মানে কি? যে প্রয়োজনবতী সারোপা লক্ষণা লক্ষণা, প্রয়োজনবতী সারোপা লক্ষণা লক্ষণা। ঠিক আছে, ওই জন্য বলা আয়ুর্বৈ ঘিতাম, যে আয়ু ঘি। আচ্ছা, আয়ু কি করে ঘি হতে পারে? মুখ্যার্থ বাধা পাচ্ছে, তখন আয়ুর অর্থটা কি করতে হবে? আয়ু নিজের অর্থটাকে ত্যাগ করে দেবে। আয়ু মানে কি? আমাদের জীবিত দশাকে আমরা আয়ু বলি। ঠিক আছে, তো এই আয়ুটার থেকে অর্থ পাল্টে কি আমরা আয়ু বর্ধক ঘৃতম করে দেবো। আয়ু মানে এখানে ঘি হচ্ছে আয়ু বর্ধক বা আয়ু বৃদ্ধিতে সহায়তা করে। এই যে অর্থটা আমরা করলাম আয়ু বর্ধক, নিজের অর্থটাকে ত্যাগ করে অর্থ সিদ্ধির জন্য আরেকটি অর্থকে উদ্ধার করছে, যে কারণে এটি লক্ষণা লক্ষণা হবে। এবং প্রয়োজন কেন? আয়ু বৃদ্ধিতে ঘিয়ের যে প্রয়োজনীয়তা রয়েছে, সেটা আয়ুর্বেদ ইত্যাদি শাস্ত্র যদি আমরা খুলি, আয়ুর্বেদ শাস্ত্রতে স্পষ্টতই বলা আছে যে ঘি হচ্ছে একটি প্রয়োজনীয় উপাদান আয়ু বৃদ্ধির ক্ষেত্রে। তো এই প্রয়োজনীয়তাটা রয়েছে। ঠিক আছে, আয়ু বৃদ্ধিতে ঘিয়ের প্রয়োজনীয়তা রয়েছে, তো এই জন্য এখানে এটি প্রয়োজনবতী সারোপা লক্ষণা লক্ষণা। ঠিক আছে, তো আশা করি এইটুকুনি কনসেপ্ট সকলের কাছে ক্লিয়ার। কোথায় সারোপা হবে, কোথায় সাধ্য বসানো হবে, কোথায় লক্ষণা লক্ষণা হবে, কোথায় উপাদান লক্ষণা হবে, কেন রূঢ়ি হলো, কেন প্রয়োজন হলো, প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে বললাম। ঠিক আছে, এরপরে কি বলছে, যে অত্র অত্র আয়ুষ্করাম ওপি ঘৃতম কার্যকারণ ভাব সম্বন্ধ সম্বন্ধিয়া ইউত তাদাত্ম্যেন প্রতীয়তে। ঠিক আছে, এখানে দেখো সেটাই বলেছে, অর্থাৎ এখানেও যে তাদের মধ্যে যে আয়ুষ্করণ অপি, এখানেও আয়ুষ্করণ অর্থাৎ ঘিতের যে আয়ুবর্ধক, এই অর্থটা আমরা পাচ্ছি, সেটা কার্যকারণ, মানে আয়ু বৃদ্ধি করাটা হচ্ছে কার্য, আর আয়ু বৃদ্ধির কারণ কি? ঘি।
তাই তাদের মধ্যে যে কার্যকারণ ভাব সম্বন্ধ রয়েছে সেই ভাব সম্বন্ধটাও তাদাত্ম্যেনঃ প্রতীয়তে, সেটাও তাদাত্ম্যের দ্বারাই প্রতীতি হয়, মানে অভেদ সম্বন্ধের দ্বারাই। মানে যেখানেই ঘি সেখানে আয়ু বৃদ্ধি, এই যে তাদাত্ম্য, একে অপরের মধ্যে অভেদ সম্বন্ধ রয়েছে, এর দ্বারাই প্রতীতি হচ্ছে। ঠিক আছে, এরপর বলছে দেখো, অন্য বৈলক্ষণ্যেনঃ অব্যাভিচারেণঃ যুষ্করত্বম প্রয়োজনম। আচ্ছা আচ্ছা, আস্তে একটু, জাস্ট মিনিট। কি বলেছে দেখো পরের অংশটা, যে একটু জল খেয়ে নি, দাঁড়াও জাস্ট। হ্যাঁ, কি বলছে, যে অত্র আয়ুষ্করণমপি ঘৃতম কার্যকারণ ভাব সম্বন্ধ্যা ইউত তাদাত্ম্যেনঃ প্রতীয়তে। এখানে দেখো, এখানে দুটোর মধ্যে যে কার্যকারণ ভাব রয়েছে, যে ঘি হচ্ছে যে কারণ এবং আয়ু তার কার্য বৃদ্ধি, মানে আয়ু বৃদ্ধিতে সাহায্য করে একটা কার্য, তো তাদের মধ্যে যে প্রতীতি হয়, যে সম্বন্ধের প্রতীতি হয়, সেটা তাদাত্ম্যের দ্বারাই হয়। এরপরে কি বললো, যে অন্য বৈলক্ষণ্য অব্যাভিচারেণঃ আয়ুষ্করত্বম প্রয়োজনম। এখানে আয়ুষ্করত্বম মানে আয়ু বৃদ্ধি করাটাই হচ্ছে এখানে প্রয়োজন। কেন প্রয়োজনবতী হচ্ছে সেটাও বলে দিল। একটু আগে আমি বললাম আয়ু বৃদ্ধি করাটাই হচ্ছে প্রয়োজন, যেটার উল্লেখ আয়ুর্বেদ শাস্ত্রে রয়েছে। আয়ু বৃদ্ধিতে গৃহের প্রয়োজন রয়েছে, তো এই জন্য এখানে প্রয়োজনবতী হয়েছে। সেই বিষয়টা এখানে পরের লাইনে ভেঙে দিল, যে অন্য বৈলক্ষণ্যেনঃ অব্যাভিচারেণঃ আয়ুষ্করত্বম প্রয়োজন। এবং অব্যাভিচারী সম্বন্ধ, আমরা অব্যভিচারী এটা পড়েছিলাম, যদি আমরা দর্শন দেখি, যে ব্যভিচারী সম্বন্ধ রয়েছে, অব্যাভিচারী সম্বন্ধ রয়েছে, ইত্যাদি সম্বন্ধ রয়েছে। এখানে একে অপরের মধ্যে যেখানে যেখানে আয়ু বৃদ্ধি, সেখানে সেখানে গৃহের উপস্থিতি, এরকম একটা ব্যাপ্তি সম্বন্ধ রয়েছে তাদের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, যত্র যত্র আয়ু বর্ধকত্বম তত্র তত্র ঘৃতম। ঠিক আছে, এরকম একটা সম্বন্ধ তাদের মধ্যে রয়েছে, তো এই জন্য তাদের মধ্যে একটা প্রয়োজনীয়ত্ব রয়েছে। ঠিক আছে, এরপরে অনিগীর্ণ বললো। অনিগীর্ণ বলার পর এখানে বলা হয়েছে দেখো, যে নিগীর্ণস্য পুনঃ বিষয়স্য অন্য তাদাত্ম প্রতীতিকৃত সাধ্য বাসনা। অর্থাৎ সারপা বলল, এবার এখানে সাধ্য বাসনার কথা বলছে। সারপাতা আমি কি বলেছিলাম, যে বিষয় বিষয়ীর দ্বারা অনিগীর্ণ হবে, দুটোর উল্লেখ থাকবে। এখানে বলছে পুনঃ বিষয়স্য অন্য তাদাত্ম প্রতীতিকৃত, অর্থাৎ বিষয় বিষয়ী দুটোর উল্লেখ থাকবে না, অন্য একটির দ্বারা বাইরে থেকে অধ্যার করে যখন আমাকে বুঝতে হবে, তাদের তাদাত্ম্য সম্বন্ধটাকে স্থাপন করতে হবে, বাইরে থেকে কোনো একটা পদের অধ্যাহার করে আক্ষেপ করে, তখন বুঝতে হবে কিন্তু এখানে তাদের মধ্যে অনিগীর্ণতা রয়েছে, নিগীর্ণতা নেই। তাহলে দুটোর উল্লেখ না থাকলে সহজ চেনার উপায় কি, দুটোর উল্লেখ থাকবে না, একটার উল্লেখ থাকবে, তখনই সেটা সাধ্য বসানো হবে। তারপরে বলেছে অস্য অস্য চতুর্ষু বেদেষু, অস্য চতুর্ষু বেদেষু পূর্ব উদাহরণী এবহ। অর্থাৎ এখানে এর চারটেই হচ্ছে পূর্বটার উদাহরণ। এটাই বললো, যে এই চারটে যে উদাহরণ আমরা এখানে পড়েছি, এই পূর্বতে এর উদাহরণ আমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, এটাই বললো, পূর্বতে এর উদাহরণ আমাদের দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এইটা বলার পরেই তদেব অষ্ট প্রকারাহা লক্ষণা, এইভাবেই 8 প্রকার হচ্ছে লক্ষণা। ঠিক আছে, অর্থাৎ সারপা এবং সাধ্য বাসনা এইভাবে আমাদেরকে বলা হলো। ঠিক আছে, এরপরে আমরা প্রশ্ন উত্তরে যাওয়ার চেষ্টা করব। প্যারাগ্রাফের অর্থটা আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার এবং বোধগম্য হয়েছে। এরপরে আমরা কি করব, প্যারাগ্রাফটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি কি বলছে। দেখো অতনু, আমি লাস্টে তোমার প্রশ্ন নিচ্ছি, একটু মিউট করো, লাস্টে নিচ্ছি। প্রথমে দেখো বলছে যে অনুচ্ছেদনা সহ সম্বন্ধ গ্রন্থ আসতি। এই অনুচ্ছেদটার সঙ্গে সম্বন্ধযুক্ত গ্রন্থ কি? প্রত্যেকে কমেন্টে একটু উত্তর করার চেষ্টা করবে যে বিষয়টা কোথায় রয়েছে। একটু আমরা একটু পড়েছি বিষয়টা, আমরা এই কথাটা সবাই পারবে, কারণ একটু আগে পর আমি তো উত্তরও বলে দিয়েছে। এখানে কনফিউশনটা কোথায় হয়, দুটো গ্রন্থের মধ্যে কনফিউশন হবে। কাব্য প্রকাশেও এই বিষয়টা আলোচনা করা রয়েছে একটু অন্যভাবে, এবং সাহিত্য দর্পণেও এই বিষয়টা আলোচনা করা রয়েছে একটু অন্যভাবে। তো আমাদের একটু কনফিউশন হবে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ লাইন রয়েছে, এই রূঢ় উপাদান লক্ষণা স্মারপা এবং ইয়মেব রূপকালঙ্কারস্য বীজম, এটি রূপক অলঙ্কারের বীজ
এই কথাটা মম্মট কখনোই বলেনি। এটা কিন্তু সাহিত্য দর্পণকারী স্বীকার করেছেন, স্মারকাকে রূপক অলঙ্কারের বীজ মম্মটাচার্য বলেননি, বিশ্বনাথই বলেছেন। তো এই দ্বিতীয় দেখেই সব থেকে চিনে নেওয়া সহজ উপায় হচ্ছে এটা কাব্য প্রকাশে নেই, এটা সাহিত্য দর্পণে রয়েছে। ঠিক আছে, তো প্রথম প্রশ্নটা ইজি ছিল, আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় প্রশ্নটাতে আমরা একটু যাওয়ার চেষ্টা করব কি বলতে চেয়েছে। দেখো কি বলছে, যে অনুচ্ছেদানুস্বারম আয়ুর্ঘৃতম ইত্যত্র প্রয়োজনম কিম। আয়ুর্ঘৃতম, এখানে প্রয়োজনটা কি? কার্যকারণত্বম, আয়ুষ্য কারণত্বম, তাদাত্মত্বম, না আয়ুষ্যকারত্বম? এটা জানতে চাওয়া হয়েছে। তোমরা একটু তাহলে উত্তরটা করার চেষ্টা করো, প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তর করবে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তর করবে। এবং আমি প্যারাগ্রাফটা পড়িয়েছি, আশা করি তোমাদের সঠিক উত্তরই প্রত্যেকের থেকে পাবো আমি। কনফিউশন দুটো অপশনের মধ্যে হবে বলেই দুটো অপশন এভাবেই সেট করা হয়েছে, যাতে তোমাদের কনফিউশন করার জন্য। এনটি এভাবেই করে, না বুঝে উত্তর কেউ করবে না। ঠিক আছে, বুঝে উত্তর করবে, কি বলতে চেয়েছে সেটা দিয়ে বুঝে উত্তর করবে। প্যারাগ্রাফ না পড়ে কেউ কিন্তু উত্তর করার চেষ্টা করবে না, বারবার বলছি। আচ্ছা, প্রত্যেকে কেউ এ উত্তর করছো, কেউ বি উত্তর করছো, একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। এখানে অ্যাকচুয়ালি কেউ ডিও উত্তর করছো, বা ভেরি গুড। বিভিন্ন ধরনের ব্যক্তিরা বিভিন্ন ধরনের উত্তর করছো, তাহলে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে উত্তরটা অ্যাকচুয়ালি হবে কি। কেন এ হবে না, কেন বি হবে না, কেন সি হবে না, ডি যে কেন উত্তর হবে সেটা একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, জাস্ট আ মিনিট একটু। দেখো এখানে প্রথমে কার্যকারণ, কার্যকারণ তো আয়ু এবং ঘি এর মধ্যে কার্যকারণ সম্বন্ধ রয়েছে। এখানে প্রয়োজনটা কি বলা হয়েছে? আয়ুষ্য কারণ, কারণটা প্রয়োজন না। এখানে আয়ুষ্য করত্ব মানে আয়ু বৃদ্ধি করাটাই এখানে প্রয়োজন, প্রয়োজন জিজ্ঞাসা করা হয়েছে। এখানেই তো কনফিউশনটা, এই কারণত্বম এবং করত্বম। এখানে তো ঘি হচ্ছে কারণ, কিন্তু এখানে আয়ুর বই ঘিতম, এখানে প্রয়োজনটা কি? এখানে দেখো ভালো করে বলা হয়েছে, এই জায়গাটা প্রত্যেকে জায়গায় হাইলাইট করছি, ভালো করে দেখো কি লেখা আছে। যারা যারা বি উত্তর করছিলে বা এ উত্তর করছিলে, যে অন্য বৈলক্ষণ্যেন অব্যাভিচারেণ আয়ুষ করত্বম প্রয়োজনম, তাহলে পড়িয়ে দিলাম, বলে দিলাম, প্যারাগ্রাফে লেখা রয়েছে, তারপরেও তোমরা কি করে বাবা বি উত্তর করো? এখানেই তো কনফিউজ। আয়ুষ করত্তম এবং আয়ুষ করণাত্তম উত্তরটা তো এখানেই দেওয়া আছে, কনফিউজ করার জন্যই তো উত্তরটা অপশনটাকে এভাবে সেট করা হয়েছে। ঘাবড়ালে হবে না, বুঝতে হবে বিষয়গুলো এবং ঠান্ডা মাথায় উত্তর করতে হবে। জায়গাটাকে চট করে খুঁজে ফেলতে হবে কোথায় বলা হয়েছে। ঠিক আছে, যে জায়গাটা হলুদ করে মার্ক করলাম, দেখা আছে অন্য বৈলক্ষণ্যেন অব্যাবিচারেণ আয়ুষ করত্তম প্রয়োজনম। ডি অপশন একমাত্র রিমিতা করেছে, আর বোধহয় কেউ ডি অপশন দেয়নি। ভেরি গুড রিমিতা, সঠিকভাবে উত্তরটা এ করার জন্য ডি হবে। ঠিক আছে, কেন এ বি হবে না বোঝা গেল প্রত্যেকের কাছে। চলো পরের পরের অপশনটাতে আমরা তাহলে যাই। হ্যাঁ, পরের প্রশ্নটাতে এইভাবে প্র্যাকটিস করতে হবে, তবেই গিয়ে ঠিক হবে। চলো কি বলেছে দেখো, যে কলিঙ্গ পুরুষ যুদ্ধতে অত্র কহ সম্বন্ধ। কলিঙ্গ পুরুষ যুদ্ধ করছে, এখানে সম্বন্ধটা কি? কার্যকারণ ভাব, আধারাধেয় ভাব, স্বস্বামী ভাব, না জন্যজনক ভাব? এটাও সহজ, তোমাদের পারা যাবে। এটা তোমাদের একদম সহজ প্রশ্ন, আশা করি প্রত্যেকে পারবে আনসার করো। প্রত্যেকে একটু আগেই বলেছি, বুঝিয়ে বলেছি বারবার করে। দেখো কত সহজে তোমরা উত্তর করছো। দেখো প্যারাগ্রাফটা বুঝে গেছো বলে তোমাদের উত্তর করতে বেশি সময়ও লাগছে না, খুব চটপট তোমরা উত্তর করতে হবে। ভেরি গুড, যারা যারা বি উত্তর করছো, ভেরি গুড, খুব সুন্দর। দেখো এখানে বলা রয়েছে আধার আধেয় ভাব, কেন আধার আধেয় তাও আমি বুঝিয়ে বললাম। আধার কেন, আধেয় কেন, কলিঙ্গ আধার, তাতে বসবাসকারী পুরুষটা হচ্ছে আধেয়। তো এখানে একদম বি আনসার হবে। ভেরি গুড। পরেরটা যে কি বলছে, অনুচ্ছেদানুস্বারম রূপকালঙ্কারস্য বীজম কিম। রূপক অলঙ্কারের বীজ কি? উপাদান লক্ষণা, লক্ষণা লক্ষণা, সারতা, না সাধ্য বাসনা? 4 নম্বর প্রশ্নের উত্তরটা প্রত্যেকে করার চেষ্টা করো।
4 নম্বরটা একটু প্রত্যেকে। ও, ভেরি গুড, ভেরি গুড। যারা যারা অপশন করছে, কারণ দ্বিতীয় বাক্যটা যদি আমরা একটু পড়ি, সেখানে বলা আছে ইয়ম এব রূপাকালঙ্কারস্য বীজম। দেখতেই পেলাম আমরা, তো উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তো ইয়ম মানে কি আগের, ঠিক এটাই, তার আগে যার কথা বলা আছে তাকেই ধরতে হবে। হ্যাঁ, সন্নিকৃষ্টকেই বুঝবো আমরা, সন্নিকৃষ্টে সারোপা রয়েছে। এরপরে দেখো কি বলা আছে, এতে হে কুন্তাহ প্রবিশন্তি ইত্যত্র এতে পদেন কস্য নির্দেশः ভবতি? কুন্তাধারী পুরুষস্য, কুন্তস্য, কুন্তানাং অতি গহনত্বম প্রয়োজনস্য, না তাদাত্ম সম্বন্ধস্য? এতে পদের দ্বারা এখানে আমরা কি বুঝবো? ভালো করে প্রত্যেকে উত্তর করো, 4টে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। 5 নম্বর লিখে উত্তর করবে প্রত্যেকে। হ্যাঁ, 5 লিখে তারপর ABCD যেটাই মনে হবে সেটা লিখবে। এখনো উত্তর আসেনি একটিও। বাবলি সবার ফার্স্ট উত্তর করেছে, ভেরি গুড। দেখি বাবলি যেটা বললো সেটা ঠিক হয় না, বাদ বাকি পরপর উত্তর আসছে এবার। সুপ্রিয়া বলছে এ, প্রমিতা এ, আরাত্রিকা বলছে, রিমিতা, অতনু, দেবাশিস, জয়িতা, সকলেই তোমরা বলছে এ। ভেরি গুড, এই হবে। ভেরি গুড, সকলে ঠিক করেছো, কোনো সমস্যা নেই। এই হবে, কারণ আমরা যদি একটু তাকিয়ে দেখি প্যারাগ্রাফটার দিকে, তাহলে এই অংশে আহ এই যে কুন্তাধারী সর্বনাম না কুন্তাধারী পুরুষ নির্দেশাত সারকত্বম, তো কুন্তাধারী পুরুষেরই এখানে বোধ করানো হচ্ছে, তো এই অংশটা থেকে আমরা সেটা বুঝতে পারছি। ঠিক আছে, চলো পরের কি বলা আছে, পরের প্রশ্ন। এটা ক নম্বর প্রশ্ন ছিল? আচ্ছা, 6 নম্বর প্রশ্ন। অশ্বঃ শ্বেতঃ ধাবতি কাস্যাহ লক্ষণায়াহ উদাহরণমস্তি? এটা কোন উদাহরণ, কোন লক্ষণার উদাহরণ? রূঢ় উপাদান লক্ষণাহ সাধ্যবসানা, নাকি রূঢ় উপাদান লক্ষণা সারোপা, প্রয়োজনীয়বতী উপাদান লক্ষণা সারোপা, না প্রয়োজনীয়বতী উপাদান লক্ষণা সাধ্যবসানা? প্রত্যেকে উত্তর করো। 6 নম্বরটা। আচ্ছা, উত্তর আসছে, প্রত্যেকেই করছো। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। কেন রুড়ি, কেন উপাদান, কেন কি, সেগুলো সবটা বুঝিয়েছি। এখান থেকে যদি কখনো অ্যাজাম্পশন রিজনিংও করে, কনসেপচুয়াল প্রশ্ন করে, তোমরা আশা করি বুঝতে পারবে, অসুবিধা হবে না। তো ভেরি গুড, সকলে বি উত্তর হবে। ভেরি গুড। আচ্ছা, 7 নম্বর প্রশ্নটাকে একটু দেখবো, কি বলেছে যে अस्या चतुर्षु भेदेषु পূর্ব উদাহরণানি এবহ। আচ্ছা, এর 4টে পূর্বের উদাহরণ, অর্থাৎ পূর্বে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে তাদের এই যে ভেদগুলো রয়েছে, এই ভেদানাং সমুচিত ক্রমাম চিনুত, তাদের ভেদগুলোর মধ্যে সমুচিত ক্রম জানতে হবে। এই সমুচিত ক্রম অর্থাৎ 4টে উদাহরণ দেওয়া রয়েছে, তার 4টের ভেদ রয়েছে, সেগুলোকে বাই সিরিয়ালি তোমাদের সাজাতে হবে। এগুলো সময় নষ্ট করার প্রশ্ন এবং বোঝার প্রশ্ন। প্রত্যেকে ভালো করে উত্তর করো যে ক্রমটা কি যাবে, ক খ গ ঘ হবে, না গ ঘ ক খ হবে, ক গ খ গ হবে, নাকি না ঘ গ খ ক হবে? কোনটা হবে একটু ভেবে নিয়ে চিন্তা করে উত্তর করো প্রত্যেকে। হ্যাঁ, এগুলো হচ্ছে সময় নষ্ট করার প্রশ্ন, এগুলোতে সময় অনেকটাই যায়, একটু ভেবে চিন্তে প্রত্যেকে উত্তর করবে। আগে স্লাইড গুলো একবার খুললে ভালো হয়। কেন, মাথার উপরেই তো লেখা আছে। অলংকার তো চিনতে, মানে লক্ষণাকে চিনতে হবে, তো না চিনলে তো উত্তর করতে পারবেন। এটা ওই জন্যই তো প্রত্যেকটা লক্ষণাকে আমি চেনার উপায় বুঝিয়ে বুঝিয়ে পড়ালাম, কোনটা রুড়ি, কোনটা উপাদান, কোনটা সারোপা। আর এখানে তো গৌণী নেই একটাও, সবই শুদ্ধা, তাই গৌণী শুদ্ধার মধ্যে তফাতে তো কোনো সমস্যা নেই, সবেতেই শুদ্ধা লেখা আছে। 3টে বিষয় জানতে হবে, রুড়ি কেন, উপাদান কেন, সারোপা কেন, প্রয়োজন কেন, উপাদান কেন, সারোপা কেন, তাহলেই হয়ে যাবে। আর উপাদান লক্ষণ এবং লক্ষণার ভেদ শিখিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকে উত্তর করছো, অনেকে এখনো করনি, একমাত্র সবার ফার্স্ট একজনই উত্তর করেছে এখন, অতনু সবার ফার্স্ট উত্তর করেছে, অতনু বলছে সি। আচ্ছা, বাকি কয়েকটা উত্তর নিয়ে নি, তারপর এটা আলোচনা করার চেষ্টা করবো এবং দেখে নেবো যে সি সঠিক হবে না সি ঠিক হবে না, সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো।
আচ্ছা, বাকিরা এখনো কেউ উত্তর করলে না, একটু উত্তর করার চেষ্টা করো। কেউ তো এখনো পর্যন্ত উত্তর করলে না, হয়তো বোঝা যাচ্ছে না বিষয়টা, নাকি আমি বুঝতে পারবো না। তোমরা কি বিষয়টা বুঝতে পারলে না, নাকি করতে পারলে না? অতনু, আমি লাস্টে কোশ্চেন নিচ্ছি তোমার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, না না স্যার, আমি ওটা স্যার বলছি না স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে রয়েছে আর কি, সেই জায়গাটা আমার একটুখানি ডাউট ছিল স্যার, ওটা আমি জানতে চাইছি শুধুমাত্র। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি তোমার ডাউটটা ধরতে পেরেছি, আমি বলে দেবো, পরে আমি শুনছি, পরে আমি আলোচনা করছি। হ্যাঁ, ডাউট হওয়ারই জায়গা রয়েছে, কোশ্চেনটা নিয়ে ডাউট হওয়ার একটা জায়গা আছে, আমি নিজেও দেখেছি, বলছি। দেখো, এখানে অতনু যে উত্তরটা করেছে একদম সি, ভেরি গুড। এখানে প্রথমে যেটা রয়েছে, সে তো অস্পধাবতী, এটা রুড়ি উপাদান লক্ষণা হবে, সারোপা হবে, শুদ্ধাও আছে। পরে যেটা রয়েছে কোথায় গেল, মানে এতেহে কুন্তা প্রবিশন্তি, এখানে প্রয়োজনে বলা হয়েছে, মানে রুড়ি না হয়ে প্রয়োজনবতী উপাদান সারোপা শুদ্ধ হবে। তো এটা গ রয়েছে, কয়ের পরে গ, কয়ের পরে গ দেখো একটাতেই রয়েছে, তাহলে ক গ, তাহলে সি অপশনটাই হবে, আর কোনো খোঁজারই দরকার পড়ে না। ঠিক আছে, এই হচ্ছে এই মূলত বিষয়গুলো। ঠিক আছে, তো এই প্রশ্নটা একটু কনসেপচুয়াল ছিল, এবং এই প্রশ্নটা কনসেপচুয়াল ছিল। আজকে এই কটাই প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ। এবং আমি এরপরে তোমাদের রেকর্ডটা অফ করে আমি প্রশ্ন সকলের থেকেই নেব, এবং